আমি কে? কি আমার পরিচয়? কেন আমি একা? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমি নিজেই জানি না, কিন্তু আমার ভেতরটা চিৎকার করে বলে এই সরলতার আড়ালে এমন এক সত্তা ঘুমিয়ে আছে, যার জেগে ওঠার পর হয়তো কেঁপে উঠবে পুরো শহর। অফিসের সামনে বসে কথাগুলো বলল গল্পের নায়ক নয়ন। তার মন আবার বলে উঠল, মাঝে মাঝে আমার মনে হয় আমি একটা ছেঁড়া ডায়েরির পাতা, যার আগের পৃষ্ঠাগুলো কেউ ছিঁড়ে নিয়ে গেছে, আর পরের পৃষ্ঠাগুলো এখনো সাদা। আমার কোনো অতীত নেই, মনে রাখার মতো কোনো স্মৃতি নেই, কারণ আমি স্মৃতির শক্তি হারিয়ে ফেলেছি। আমার সাথে আছে শুধু এই বর্তমান, যেখানে আমি নয়ন নামে পরিচিত। লোকে বলে চোখ নাকি মনের আয়না, কিন্তু আমার এই চোখ দুটিতে তাকালে আমি শুধু এক গভীর শূন্যতা দেখতে পাই, একটা অচেনা কষ্ট, একটা ভুলে যাওয়া প্রতিশোধের আগুন। গুলশান 2 এর স্কাইলাইন টাওয়ারে অবস্থিত অরা ইভেন্টস এই কোম্পানির সিইও মেহের চৌধুরী আজই প্রথম তার নিজের কেবিনে বসেছে। বাবার বিশাল চৌধুরী গ্রুপ ছেড়ে নিজের পরিচয় কিছু করার এই জেদ তাকে গত 1 বছর ঘুমোতে দেয়নি। বিশাল কাঁচের টেবিলের ওপারে বসে থাকা মধ্যবয়সী ভদ্রমহিলা HR ম্যানেজার রোকসানা ভয়ে ভয়ে কথা বলছিলেন। ম্যাডাম, আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে 3 জনকে শর্টলিস্ট, তারা সবাই বাইরে অপেক্ষা করছে। আপনি বললে। আমার অত সময় নেই রোকসানা আপা। এই মুহূর্তে আমার অমন একজনকে দরকার যে আমার সাথে দৌড়াতে পারবে। হাঁটার সময় নেই। 3 জনের মধ্যে সবচেয়ে দ্রুত, সবচেয়ে কম প্রশ্ন করে এবং সবচেয়ে বেশি কাজ করতে পারবে বলে আপনার মনে হয় তাকে পাঠিয়ে দিন। কিন্তু ম্যাডাম, ইন্টারভিউ না নিয়েই? ইন্টারভিউ নেওয়ার সময়টা আমার নেই। আমার ক্লায়েন্ট কবির সাহেব 1 ঘন্টার মধ্যে আসবেন। 10 লক্ষ টাকা আমার একটা চেক ডেলিভারি হওয়ার কথা। এটা আমার কোম্পানির প্রথম বড় পেমেন্ট। আমি কোনো ধরনের ভুল চাই না। আপনি শুধু একজনকে পাঠিয়ে দিন, বাকিটা আমি সামলে নেব। রোকসানা ইতস্তত করে উঠে দাঁড়ালেন। মেহেরের মেজাজ সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত। চৌধুরী গ্রুপের কর্ণধার আফজাল চৌধুরীর একমাত্র মেয়ে সে। মেজাজ আর জেদ দুটোই উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিছুক্ষণ পর কাঁচের দরজায় হালকা টোকা পড়ল। ভেতরে আসো। গলার স্বরে কোনো আবেগ নেই, শুধুই কর্তৃত্ব। দরজা ঠেলে যে ছেলেটি ভেতরে ঢুকলো তার বয়স 23-এর বেশি হবে না। সাধারণ একটা শার্ট আর প্যান্ট পরা, কিন্তু চেহারায় এমন এক অদ্ভুত সারল্য আছে যা সহজেই চোখে পড়ার মতো। মেহের ফাইল থেকে চোখ তুলে ছেলেটার দিকে তাকালো। আপাতমস্তক একবার জরিপ করে নিল। তোমার নাম? নয়ন। শুধু নয়ন, আর কিছু নেই? ছেলেটা এক মুহূর্তের জন্য চুপ করে রইল, যেন কিছু মনে করার চেষ্টা করছে। তারপর শান্ত গলায় বলল, আপাতত এটাই আমার পরিচয় ম্যাডাম। মেহেরের ভ্রু কুঁচকে গেল। এমন অদ্ভুত উত্তর সে জীবনেও শোনেনি। সে হাতের কলমটা টেবিলে রেখে পুরোপুরি মনোযোগ দিল ছেলেটার দিকে। আপাতত মানে কি? আমি আমার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দিয়েছি, কোনো অস্থায়ী কাজের লোক নয়। তোমার সিভি আমি দেখেছি, রোকসানা আপা নিয়ে গেছেন। বলতে গেলে প্রায় ফাঁকা, পূর্ব অভিজ্ঞতা বিভিন্ন। এটার মানে কি? তুমি কি স্পাই ছিলে নাকি সার্কাসে কাজ করতে? সার্কাসে কাজ করিনি ম্যাডাম, তবে জীবনটা মাঝে মাঝে সার্কাসের চেয়ে কম কিছু মনে হয় না। আর অভিজ্ঞতার কথা বলছেন, আমার মনে হয় কিছু কাজ করার জন্য অভিজ্ঞতার চেয়ে ইচ্ছার প্রয়োজন বেশি। আমার অফিসে ফিলোসফির ক্লাস হচ্ছে না, এখানে কাজ হচ্ছে, বুঝেছ? সকাল 9টা থেকে রাত 9টা। প্রয়োজন আরও বেশি। আমার কফি লাগবে, আমার ফাইল গোছানো লাগবে, আমার ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখতে হবে, আমার মিটিংয়ের সময় মনে করিয়ে দিতে হবে, এমনকি আমার গাড়ির ড্রাইভার না এলে তোমাকে ড্রাইভ করতে হবে। পারবে এসব? চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই ম্যাডাম। আমার চেষ্টা করার লোক দরকার নেই, আমার কাজ শেষ করার লোক দরকার, পারফেক্টলি, কোনো ভুল ছাড়া। একটা সামান্য ভুলও আমি সহ্য করি না, মনে থাকবে? মনে থাকবে ম্যাডাম। ঠিক আছে, এখন যাও, আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আসো, কড়া হতে হবে আর চিনি ছাড়া। 5 মিনিটের মধ্যে আমার টেবিলে কফিটা চাই। তোমার পরীক্ষা এখন থেকে শুরু। নয়ন কোনো কথা না বলে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেহের আবার নিজের ফাইলে মনোযোগ দিল। মনে মনে বলে, ছেলেটার শান্ত চোখ দুটো কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না। এমন শান্ত মানুষ আমি আগে কখনো দেখিনি।
বিশেষ করে চাকরির ইন্টারভিউতে। ঠিক 4 মিনিটের মাথায় দরজায় আবার টোকা পড়ল। নয়ন কফির মগ হাতে ভেতরে ঢুকলো। মেহের ঘড়ির দিকে তাকিয়ে মনে মনে তার সময়ের জ্ঞানের প্রশংসা না করে পারল না। টেবিলে রাখা। নয়ন সাবধানে কফির মগটা টেবিলের উপর রাখতে গেল। ঠিক সেই মুহূর্তে মেহেরের ডেস্ক ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল কবির ক্লায়েন্ট। মেহের দ্রুত ফোনটা তুলল। হ্যালো কবির সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি অফিসে আছি, আপনার জন্য অপেক্ষা করছি। ফোনে কথা বলতে বলতে মেহের তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইলের উপর রাখা 10 লাখ টাকার চেকটার দিকে তাকালো। চেকটা অরা ইভেন্টসের নামে, তার স্বপ্নের প্রথম উপার্জন। সে ইশারায় নয়নকে চলে যেতে বলল। আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেবিনের কার্পেটে আমার পা কীভাবে যেন আটকে গেল। তাল সামলাতে গিয়ে আমার হাতটা লাগলো টেবিলের কোনায় রাখা পানির বোতলে। বোতলটা গড়িয়ে পড়লো টেবিলের উপর, আর বোতলের ধাক্কায় কফির মগের বাকি কফিটুকু ছিটকে গিয়ে পড়লো ঠিক সেই 10 লাখ টাকার চেকটার উপর। এক মুহূর্তের জন্য পুরো ঘরটা স্তব্ধ হয়ে গেল। মেহেরের কথা বলা বন্ধ হয়ে গেল, তার চোখ বিস্ফোরিত। সে দেখলো গরম কফিটা ধীরে ধীরে চেকের সাদা কাগজের উপর ছড়িয়ে পড়ছে। টাকার অঙ্ক, ক্লায়েন্টের সই, সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে কালসে তরলের নিচে। মেহের ফোনে বলল, কবির সাহেব, আমি আপনাকে একটু পর ফোন করছি। কোনো মতে ফোনটা রেখে মেহের উঠে দাঁড়ালো। তার সমস্ত শরীর রাগে কাঁপছে। সে ভেজা, নষ্ট হয়ে যাওয়া চেকটার দিকে তাকিয়ে আছে। তার 1 বছরের পরিশ্রম, তার স্বপ্ন, তার জেদ, সব কিছু যেন ওই কফির দাগে মুছে যাচ্ছে। সে ধীরে ধীরে চোখ তুলে নয়নের দিকে তাকালো। তার চোখে আগুন জ্বলছে। এটা তুমি কি করলে? আমি আমি দুঃখিত ম্যাডাম, আমি বুঝতে পারিনি। দুঃখিত? তুমি বুঝতে পারোনি? তুমি জানো তুমি কি নষ্ট করেছো? এটা শুধু একটা কাগজ নয়, এটা আমার কোম্পানির প্রথম আয়, এটা আমার আত্মবিশ্বাস। আর তুমি তুমি 1 কাপ কফি দিয়ে সেইটা শেষ করে দিলে। মেহেরের গলা সপ্তমে ছড়ে যাচ্ছে। অফিসের কাঁচের দেয়ালের উপার থেকে অন্য কর্মীরা ভয়ে ভয়ে তাদের নতুন বসের দিকে তাকাচ্ছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি আমার অফিস থেকে। তোমাকে 1 মুহূর্তের জন্য আমি আর এখানে দেখতে চাই না। ইউ আর ফায়ার্ড। তোমার মতো অযোগ্য অপদার্থ লোক আমার কোম্পানিতে কেন, এই বিল্ডিংয়ের দারোয়ান হওয়ারও যোগ্য নয়। ম্যাডাম, আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু রাগ করে কোনো সমস্যার সমাধান হয় না। আপনি যদি শান্ত হয়ে বসেন তাহলে হয়তো। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আমাকে শেখাবে আমার কি করা উচিত? তোমার সাহস কি করে হয়? একটা সামান্য কফি ঠিকমতো ধরতে পারো না আর আমাকে জ্ঞান দিচ্ছ। গেট আউট। মেহের টেবিল থেকে একটা পেপার ওয়েট তুলে ছুঁড়ে মারতে চাইল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। সে চেয়ারে ধপ করে বসে পড়ল, তার মাথায় হাত। সব শেষ। কবির সাহেবকে আমি এখন কি জবাব দেব? নতুন করে চেক চাইতে গেলে তার কোম্পানির ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে? ম্যাডাম, টাকাটা হয়তো নষ্ট হয়েছে, কিন্তু আপনার পরিশ্রম বা স্বপ্ন তো নষ্ট হয়নি। একটা চেক ছিঁড়ে যেতে পারে, পুড়ে যেতে পারে বা ভিজে যেতে পারে, কিন্তু যেটার বিনিময়ে এই চেকটা এসেছে, মানে আপনার যোগ্যতা, সেটা তো এখনও আপনার মধ্যে আছে। নয়নের কথায় এমন কিছু একটা ছিল যা মেহেরের রাগের আগুনে জল ঢেলে দিল। সে মুখ তুলে আবার ছেলেটার দিকে তাকালো। তার চোখে মুখে কোনো ধূর্ততার ছাপ নেই। যা আছে তা হলো একরাশ সরলতা আর সততা। মেহের দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছিল না এই ছেলের উপর তার রাগ করা উচিত নাকি ওর কথায় অবাক হওয়া উচিত। তুমি কি সবসময় এমন ভুল করে এসে জ্ঞান দাও? আমি জ্ঞান দিচ্ছি না ম্যাডাম, আমি শুধু আপনাকে সত্যিটা মনে করে দিচ্ছি। আপনি যদি কবির সাহেবকে ফোন করে সত্যিটা বলেন, আমার মনে হয় তিনি বুঝবেন। মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি। তিনি নিশ্চয়ই আরেকটা চেক ইস্যু করতে পারবেন। আর আমার কোম্পানির ইমপ্রেশন? প্রথম কাজই এত বড় একটা ভুল। তিনি কি ভাববেন আমাদের সম্পর্কে? তিনি হয়তো ভাববেন যে আপনার কোম্পানিতে এমন একজন সিইও আছেন যিনি সত্যি কথা বলতে ভয় পায় না, আর এমন একজন পিয়ন আছে যে প্রথম দিনই এত বড় ভুল করার পরেও পালিয়ে যায়নি, বরং নিজের বসের পাশে দাঁড়িয়েছে। নয়নের কথাগুলো মেহেরের গভীরে গিয়ে আঘাত করল। সে ভাবেনি যে একটা পিয়নের মুখে সে এমন কথা শুনবে। তার সমস্ত রাগ বিরক্তি ধীরে ধীরে কমে আসছিল, কিন্তু তার অহংকার তখনও হার মানতে রাজি ছিল না। তোমার এইসব কথা আমার শুনতে ভালো লাগছে না। আমি যা বলেছি তাই হবে।
তুমি এখন যেতে পারো। তোমার আর এখানে কাজ করার দরকার নেই। ম্যাডাম, আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতেই পারেন, সেটা আপনার অধিকার, কিন্তু যাওয়ার আগে আমাকে অন্তত আমার ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিন। আমি নিজেই কবি সাহেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। সমস্ত দোষ আমি আমার কাঁধে নেব, আপনার বা আপনার কোম্পানির ওপর কোনো আঁচ আসতে দেব না। মেহের এবার পুরোপুরি অবাক। মনে মনে বলে, আমি এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে এক মুহূর্ত ভাবে না, আর এই ছেলেটা স্বেচ্ছায় এত বড় একটা দোষ নিজের মাথায় নিতে চাইছে। আমি অনেকক্ষণ চুপ করে নয়নের মুখের দিকে তাকিয়ে রইলাম। ছেলেটার চোখে অদ্ভুত এক মায়া। তার মাসুম চেহারা দেখে আমার ভিতরটা কেমন যেন নরম হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম না কেন, কিন্তু এত বড় ক্ষতি করার পরও আমি কেন জানি ছেলেটাকে ঠিক ঘৃণা করতে পারছি না। শেষ পর্যন্ত সে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কাউকে কোথাও যেতে হবে না, আর আমার হয়ে ক্ষমা চাওয়ারও দরকার নেই। আমি আমার ক্লায়েন্টকে নিজেই সামলাতে পারবো। তার মানে ম্যাডাম? তার মানে হচ্ছে তুমি এখনো বরখাস্ত হওনি, কিন্তু এর শাস্তি তোমাকে পেতে হবে। আজ রাত পর্যন্ত যত ফাইল আছে আমার টেবিলে সব গুছিয়ে ঠিকঠাক করে ইনডেস্কে করে দিয়ে তারপর তুমি বাড়ি যাবে। আর হ্যাঁ, এখন যাও, আমার জন্য আরেক কাপ কফি নিয়ে আসো। আর এবার যদি এক ফোঁটা কফি পড়ে তাহলে শুধু চাকরি যাবে না, তোমাকে দিয়ে আমি পুরো অফিস পরিষ্কার করাবো। মেহেরের গলায় আগের সেই কাঠিন্য থাকলেও ভেতরের সুরটা ছিল কিছুটা নরম। নয়ন কিছু বলল না, শুধু তার ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসিটা ফুটে উঠল। সে মাথা নেড়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মেহের একা বসে রইল তার কেবিনে। নষ্ট হয়ে যাওয়া চেকটার দিকে তাকিয়ে তার আর আগের মতো রাগ হচ্ছিল না, বরং তার মনে হচ্ছিল এই চেকটা নষ্ট হওয়ার পেছনে হয়তো অন্য কোনো কারণ আছে। তার ভাবনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই ওই অদ্ভুত শান্ত চোখের ছেলেটা, নয়ন। কে এই ছেলে? কোথা থেকে এসেছে? তার আচরণ কেন এত অস্বাভাবিক? অনেকগুলো প্রশ্ন মেহেরের মাথায় ঘুরপাক খাচ্ছিল, যার কোনো উত্তর তার জানা ছিল না। তবে একটা জিনিস সে বুঝতে পারছিল, তার এই নতুন যাত্রাটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ হবে না। আর এই যাত্রার প্রতিটি পদে পদে হয়তো এই অদ্ভুত পিয়ন ছেলেটাই তাকে অবাক করে দেবে। সে নষ্ট চেকটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল এবং কবির সাহেবকে ফোন করার জন্য মোবাইলটা হাতে তুলে নিল, মনে একরাশ দ্বিধা এবং কৌতূহল নিয়ে। অন্যদিকে স্কাইলাইন টাওয়ারের বেসমেন্টে পার্ক করা একটা কালো অডি গাড়ির ভেতরটা পুরোপুরি শীতল। গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসে আছে কবির আহমেদ, ফরা ইভেন্টসের সেই ক্লায়েন্ট। তার চেহারায় কোনো দুশ্চিন্তার ছায়া নেই বা ছাপ নেই, বরং এক ধরনের ধূর্ত আনন্দ চিকচিক করছে। তিনি তার দামি স্মার্টফোনটি কানে লাগালেন। স্যার, আমি লাইন পেয়েছি। ফোনের উপাস থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা বরফের মতো শীতল, ক্ষমতার দম্ভে ভারী। রিপোর্ট করো কবির, চেকটা ঠিকমতো দেওয়া হয়েছে তো? মেয়েটা কিছু সন্দেহ করেছে কি? স্যার, পরিকল্পনায় সামান্য পরিবর্তন এসেছে, তবে খবর ভালো, সম্ভবত আশার চেয়েও অনেক বেশি ভালো। ধাঁধা রেখে কথা বলবে না কবির, আমার সময় মূল্যবান। যা বলার সরাসরি বলো। মেয়ের চৌধুরী কি টোপ গিলেছে? স্যার, চেকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেভাবে নষ্ট হয়েছে সেখানেই আমাদের জন্য জ্যাকপট লুকিয়ে আছে। মেয়েটা আজই নতুন একজন ব্যক্তিগত সহকারী নিয়োগ দিয়েছে, একটা ছেলে, নাম নয়ন, একেবারে আনকোরা বোকা টাইপের। সেই ছেলে কফি ফেলতে গিয়ে চেকটা নষ্ট করে দিয়েছে। ফোনের ওপাশে এক মুহূর্তের নীরবতা। আসলাম চৌধুরীর মতো মানুষ আনএক্সপেক্টেড কোনো কিছু পছন্দ করে না। নষ্ট হয়ে গেছে? তার মানে আমাদের 10 লাখ টাকা চলে গেল, আর তুমি এটাকে ভালো খবর বলছো? না না স্যার, টাকাটা জলে যায়নি। মেহের হয়তো আমার কাছে নতুন চেকের জন্য অনুরোধ করবে আর আমি দিব, কিন্তু আসল বিষয় টাকা নয় স্যার। আসল বিষয় হলো ওই ছেলেটা। আমি আমার সোর্সকে দিয়ে খোঁজ নিয়েছি, অফিসের সবাই দেখেছে ঘটনাটা। মেয়েটার রাগে আগুন হয়ে গিয়েছিল, চিৎকার করে ছেলেটাকে বরখাস্ত করে দিয়েছিল প্রায়। তাহলে তো সে আর আমাদের কোনো কাজে আসবে না। বরখাস্ত হওয়া একজন পিয়নকে দিয়ে আমরা কি করব? কিন্তু সে তাকে আবার চাকরিতে রেখেছে স্যার। এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়। এত বড় ভুলের পরেও মেয়েটা তাকে তাড়িয়ে দেয়নি। এর মানে কি দাঁড়ায়? হয় মেয়েটা প্রয়োজনের চেয়ে বেশি নরম মনের,
অথবা ছেলেটার চেহারায় এমন কিছু আছে যা মেয়েটাকে দুর্বল করে দিয়েছে। দুটোই আমাদের জন্য প্লাস পয়েন্ট। ইন্টারেস্টিং। আফজাল চৌধুরীর মেয়ে আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছে, ভাবা যায়। বিস্তারিত বলো, ছেলেটা কেমন? স্যার, একেবারে যাকে বলে পারফেক্ট কুটি। চেহারায় একটা বোকা বোকা ভাব আছে, মাসুম। কথা বলার ধরনও খুব সাধারণ। ওকে দেখলে কেউ সন্দেহও করবে না যে ও কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। ও অফিসের এমন জায়গায় যেতে পারবে যেখানে আমি বা আপনি যেতে পারবো না। মেহের চৌধুরীর সবচেয়ে কাছের মানুষ হবে ও। তার প্রতিটি কথা, প্রতিটি পরিকল্পনা আমাদের কানে এসে পৌঁছবে। কিন্তু ও আমাদের হয়ে কাজ করতে রাজি হবে কেন? টাকার লোভ? অবশ্যই স্যার। ওর মতো একটা সাধারণ পিয়নের বেতন আর কত হবে? 10-12 হাজার। আমরা যদি ওকে 50,000 টাকার প্রস্তাব দিই, ও লুফে নিবে। আমরা ওকে বোঝাবো যে ও শুধু আমাদের কিছু তথ্য দিবে, বিনিময়ে ওর জীবনটাই বদলে যাবে। ওর মতো বোকা ছেলেরা এমন সুযোগ হাতছাড়া করবে না। মেহেরের পরের বড় প্রজেক্টটা কি? স্যার, দ্য গ্র্যান্ড অরোরা ওয়েডিং এক্সপ্লোর। ঢাকার সবচেয়ে বড় ওয়েডিং এক্সপ্লো হতে চলেছে এটা। দেশের সব নামি দামি ব্র্যান্ড অংশ নেবে। মেহের এই ইভেন্টটা সফল করতে পারলে ইন্ডাস্ট্রিতে ওর নাম হয়ে যাবে। ও দিন রাত এক করে এটার পেছনে কাজ করছে। তাহলে তো আমাদের লক্ষ্য স্থির। আফজাল চৌধুরীর মেয়েকে তার স্বপ্ন ছোঁয়ার আগে মাটিতে নামিয়ে আনতে হবে। এমনভাবে ফেলতে হবে যাতে ও আর কোনোদিন উঠে দাঁড়ানোর সাহস না পায়। ঠিক তাই স্যার। আর এই কাজে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হবে ওই পিয়ন নয়ন। ঠিক আছে কবির, তোমার প্রথম কাজ হবে ছেলেটার সাথে যোগাযোগ করা। তবে খুব সাবধান, ওকে সরাসরি টাকার প্রস্তাব দেবে না। প্রথমে ওর সাথে বন্ধুত্ব করো, ওর দুর্বলতা খুঁজে বের করো। দেখো ও কী চায় জীবনে, টাকা, সম্মান নাকি অন্য কিছু। ওর প্রয়োজনটা খুঁজে বের করতে পারলে ওকে নিয়ন্ত্রণ করা জলের মতো সহজ হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি স্যার। আমি আজই কাজ শুরু করে দিব। মনে রাখবো কবির, আমাদের প্রধান শত্রু মেহের নয়, ওর বাবা আফজাল চৌধুরী। মেহেরকে ভাঙতে পারলে আফজাল চৌধুরী মানসিকভাবে ভেঙে পড়বে, আর তখনই আমাদের আসল খেলা শুরু হবে। চৌধুরী গ্রুপের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আসবে। আমি সব মনে রাখবো স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। আর শোনো, ওই ছেলেটা নয়ন, যদি ও আমাদের প্রস্তাব গ্রহণ না করে বা কোনো ধরনের চালাকি করার চেষ্টা করে। আসলাম চৌধুরী এক মুহূর্তের জন্য থামলেন। তার পরের কথাগুলো ছিল আদেশের মতো চূড়ান্ত এবং শীতল। তাহলে ওকে এমনভাবে সরিয়ে দেবে যেন ওর কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমি আমার পরিকল্পনায় কোনো ধরনের রিস্ক চাই না, কোনো সাক্ষী থাকবে না, বুঝেছো? জি স্যার, আমি সব বুঝেছি। ফোনটা কেটে গেল। কবির আহমেদ একটা লম্বা শ্বাস ফেলে সিটে গা এলিয়ে দিল। তার মুখে একরুড়ো হাসি। গাড়িটা গুলশানের ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে চলল। ভেতরে বসে থাকা মানুষটা বুনে চলেছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল, যার প্রথম শিকার হতে চলেছে স্মৃতিশক্তি হারানো এক সাধারণ পিয়ন নয়ন। 2 সপ্তাহ কেটে গেছে। এই সময়ের মধ্যে মিহির চৌধুরী তার অদ্ভুত ব্যক্তিগত সহকারী নয়নকে নিয়ে এক চরম দ্বিধার মধ্যে পড়েছে। ছেলেটা তাকে যতটা না সাহায্য করে তার চেয়ে বেশি করে বিরক্ত এবং অবাক। সে কোনো কাজই ঠিকমতো করে বলে মনে হয় না, কিন্তু দিনের শেষে সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয়ে যায়। আজ শুক্রবার, বনানী চৌধুরী ভিলায় এক জমজমাট আয়োজন। মেয়েরের একমাত্র ছোট ভাই সামিরের 19তম জন্মদিন। পুরো বাড়ি আলোয় ঝলমল করছে, সবুজ লানে অতিথিদের আনাগোনা। মেহের এক কোনায় দাঁড়িয়ে পার্টির তদারকি করছিল, কিন্তু তার মাথায় ঘুরছিল অন্য চিন্তা। মেহের ফোনে বলে, হ্যালো নয়ন, তুমি কোথায়? আমি তোমাকে 10 মিনিট আগে ফোন দিয়েছিলাম। আমার পাঠানো লিস্টের জিনিসগুলো কি সব কেনা হয়েছে? জি ম্যাডাম, সব কিছু কেনা হয়ে গেছে। আমি এখন যমুনা ফিউচার পার্কের সামনে, কিন্তু গুলশানের দিকে যা ট্রাফিক, মনে হচ্ছে আজ রাতটা এখানেই কাটাতে হবে। ফাজলামো করবে না নয়ন, এই জিনিসগুলো 1 ঘন্টার মধ্যে আমার বাসায় চাই। আমার ভাইয়ের জন্মদিনের কেক কাটার পর যে স্পেশাল আতশবাজির ব্যবস্থা করা হয়েছে সেগুলো তোমার কাছে। যদি ওটা সময় মতো না আসে তাহলে তোমার চাকরিটাও কাল থেকে সময় মতো থাকবে না, বুঝেছো? ম্যাডাম, আমি তো আর বাতাসে উড়ে আসতে পারবো না। ঢাকার ট্রাফিক তো আমার কথা শোনে না। আপনি বরং দোয়া করার জন্য
কোনো মন্ত্রী সাহেবের গাড়ি আমার সামনে দিয়ে যায়, তাহলে হয়তো রাস্তাটা একটু ফাঁকা পেতে পারি। আমি কোনো কথা শুনতে চাই না। 1 ঘন্টার মধ্যে মানে 1 ঘন্টা। দরকার হলে বাইক থেকে নেমে দৌড়ে আসো। জাস্ট গেট হেয়ার। মেহের রাগে ফোনটা কেটে দিল। এই ছেলেটার সাথে কথা বললে তার ব্লাড প্রেশার বেড়ে যায়। সে জানে নয়ন ঠিকই সময় মতো চলে আসবে, কিন্তু তার এই শান্ত নিরুদ্বেগ ভঙ্গিটা মেহেরের মেজাজ খারাপ করে দেয়। আপু, কার সাথে এত রাগ দেখাচ্ছিস? তোর এই অদ্ভুত পিয়নের সাথে নাকি? পেছন থেকে এসে কথাগুলো বলল তার ছোট ভাই সামির। তার চোখে মুখে উত্তেজনা। আজই সে তার বাবা আফজাল চৌধুরীর কাছ থেকে জন্মদিনের উপহার হিসেবে একটা ব্র্যান্ড নিউ ইয়ামাহা R15 V4 বাইক পেয়েছে। তোর ওসব শুনে কাজ নেই। আর ও আমার পিয়ন। অদ্ভুত হোক আর যাই হোক, তুই এখানে কি করছিস? যা বন্ধুদের সাথে গিয়ে আড্ডা দে। আরে, তোকে তো আসল জিনিসটাই দেখানো হয়নি। দেখ বাবা আমাকে কি গিফট দিয়েছে। ইজ নট সি এ বিউটি? সামির তার নতুন ছকছকে নীল রঙের ব্যাগটার দিকে ইশারা করল। লনের একপাশে ব্যাগটা দাঁড় করানো। অতিথিদের অনেকটাই সেটার দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে। আফজাল চৌধুরী কাছে আসতে আসতে বললেন, সমীর বাবা, বাইকটা সাবধানে চালাবে, আর আজ রাতে কোনো স্ট্যান্ড বা রেস করার চেষ্টা করবে না। বাসায় মেহমান আছে, কোনো অঘটন ঘটলে সম্মান রাখবে না। আরে বাবা, তুমি চিন্তা করছো কেন? তোমার ছেলে এখন বড় হয়েছে, আর সামান্য একটু স্ট্যান্ড না দেখালে বন্ধুরা কি বলবে? সবাই অপেক্ষা করে আছে আমার রাইডিং স্কিল দেখার জন্য। একদমই না স্বামীর, তুই কোনো ঝামেলা করবি না। বাবার কথা শোন। আপু, তুই সবসময় এমন বোরিং। জাস্ট চিল, দেখবি সবাই কি পরিমাণ অবাক হয়। সামির কোনো কথা না শুনে বাইকের দিকে এগিয়ে গেল। হেলমেট মাথায় দিয়ে বাইক স্টার্ট করতে বিকট এক শব্দে পুরো লন কেঁপে উঠল। তার বন্ধুরা চিৎকার করে তাকে উৎসাহ দিতে লাগলো। সামির বাইকটা কয়েক চক্কর ঘুরিয়ে নিল। তারপর সবার থেকে একটু দূরে গিয়ে বাইকের গতি বাড়িয়ে দিল। সে একটা হুইলি করার চেষ্টা করলো। বাইকের সামনের চাকাটা শূন্যে উঠল ঠিকই, কিন্তু নামার সময় সামির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। বাইকটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে অদ্ভুত এক খট শব্দ করে সাথে সাথে বন্ধ হয়ে গেল। মেহেরের মা ফরিদা চৌধুরী চিৎকার করে বললেন, সামির, বাবা তুই ঠিক আছিস? সবাই দৌড়ে এলো। সামির বাইক থেকে নেমে পড়েছে। সে আঘাত পায়নি, কিন্তু তার চেহারায় রাজ্যের হতাশা আর লজ্জা। বাইকটা আর স্টার্ট নিচ্ছে না। ধেত তেরি, কি যে হলো হঠাৎ করে? এত দামি একটা বাইক একদিনও ঠিকলো না। আমি তোমাকে আগেই বারণ করেছিলাম। এখন দেখেছো কি হলো? ড্রাইভারকে বলো ওটা গ্যারেজে নিয়ে রাখতে, কাল মেকানিক এসে দেখবে। সামিরের মন খারাপ হয়ে গেল। বন্ধুদের সামনে তার সম্মান বলতে আর কিছুই রইল না। ঠিক সেই মুহূর্তে ডেলিভারির প্যাকেটগুলো হাতে নিয়ে লনের গেট দিয়ে প্রবেশ করলো নয়ন। সে একপাশে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিল। ম্যাডাম, আপনার জিনিসপত্র। রেখে দাও ওদিকে। আর এখন এখান থেকে যাও। দেখছো না কি এক অবস্থা? মেহেরের মেজাজ এমনিতেই খারাপ ছিল, নয়নের আগমনে সেটা আরও বাড়ল। কিন্তু নয়ন প্যাকেটগুলো রেখে দিয়েও সেখান থেকে গেল না। সে স্থির চোখে ব্যাগটার দিকে তাকিয়েছিল। স্যার, আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? নয়নের শান্ত কণ্ঠস্বরেই সবার মনোযোগ তার দিকে গেল। সামির অবাক হয়ে বলল, আপনি আপনি বাইক ঠিক করতে পারেন? আমি ঠিক জানি না, তবে দেখলে হয়তো বুঝতে পারবো। না, তুমি এখানে সিন ক্রিয়েট করো না। ওটা কোনো সাধারণ বাইক নয়। তুমি ওটা আরো নষ্ট করে ফেলবে। যাও তুমি। আহা মেহের, ওকে দেখতে দাও না। যখন নষ্ট হয়ে গেছে তখন আর কি হবে? দেখো তো বাবা, তুমি কিছু করতে পারো কিনা। আফজাল চৌধুরীর অনুমতি পেয়ে নয়ন ধীর পায়ে ব্যাগটার কাছে গেল। সে ব্যাগটার চারপাশে একবার ঘুরে দেখল, যেন কোনো পুরনো বন্ধুর সাথে বহুদিন পর দেখা হয়েছে। তারপর সে বাইকের সিটের নিচে হাত দিল। তার আঙ্গুলগুলো যেন নিজে থেকে কিছু একটা খুঁজছিল। কয়েক সেকেন্ড পর একটা ছোট্ট ক্লিক শব্দ হলো। নয়ন সিটের নিচ থেকে হাত বের করল। তার ভাবভঙ্গি এতটাই স্বাভাবিক ছিল যেন সে এটা প্রতিদিনই করে। এবার স্টার্ট দিন তো। সামির অবিশ্বাসের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সে দ্বিধা নিয়েই বাইকের সেলফ স্টার্ট বাটনে চাপ দিল। সবাইকে অবাক করে দিয়ে বাইক ইঞ্জিনটা প্রথমবারই আগের চেয়ে মিশ্রণ শব্দে চালু হয়ে গেল। পুরো লন জুড়ে কয়েক মুহূর্তের জন্য পিনপত নীরবতা। সামিরের বন্ধুরা, আফজাল চৌধুরী, এমনকি মেহের নিজেও হতবাক হয়ে গেছে। আরে, এটা তো ঠিক হয়ে গেছে ভাই। আপনি কিভাবে করলেন এটা? কি হয়েছিল এটার? তেমন কিছু না। হুইলি করার সময় জাকুনিতে
ইগনিশনের রিলে কানেক্টরটা হয়তো সামান্য আলগা হয়ে গেছিল, আমি ওটা শুধু ঠিকমতো বসিয়ে দিয়েছি। দাঁড়াও, তুমি বললে ইগনিশন রিলে কানেক্টর, তুমি এসবের নাম জানো কিভাবে? তুমি কি আগে মেকানিকের কাজ করতে? আমি আমি ঠিক জানি না ম্যাডাম। কি জানো না? তুমি এইমাত্র যা করলে, যা বললে, এসব কোথা থেকে শিখলে? সত্যি করে বলো নয়ন, তুমি আসলে কে? বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি জানি না। আমি যখন বাইকটার কাছে গেলাম, আমার মনে হলো যেন আমি জানি কোথায় সমস্যাটা হতে পারে। আমার হাত দুটো নিজে থেকেই কাজটা করেছে, আর ওই নামটা ওরা জন্য হঠাৎ করে আমার মাথায় চলে এসেছে। এর আগে আমি এই নামটা শুনেছি বলেও মনে পড়ে না। নয়নের সরল এবং সৎ উত্তর মেহেরকে আরও বেশি বিভ্রান্ত করে দিল। একটা মানুষ কিভাবে এমন হতে পারে সে নিজের ক্ষমতা সম্পর্কে কিছু জানে না? তার শান্ত চোখের দিকে তাকিয়ে মেহেরের মনে হলো ছেলেটা মিথ্যে বলছে না। কিন্তু যদি সে সত্যি বলে তাহলে ঘটনাটা আরও বেশি রহস্যময়। তোমার নাম নয়ন, তাই না? বেশ ইন্টারেস্টিং তো। ধন্যবাদ বাবা, তুমি আজ আমার ছেলের মনটা খারাপ হওয়ার হাত থেকে বাঁচালে। আফজাল চৌধুরী নয়নের কাঁধে হাত রেখে প্রশংসা করলেন। তোমার কাজ শেষ, এখন তুমি যেতে পারো। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এরপর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে ধীরে পায়ে গেটের দিকে এগিয়ে গেলাম। মেহের এক দৃষ্টিতে আমার চলে আসার পথের দিকে তাকিয়ে রইল। তার মানে হলো সে এক চলমান রহস্যের গোলকদাতে আটকে গেছে। যে পিয়নকে সে প্রথম দিন একজন অযোগ্য বোকা ভেবেছিল, তার ভেতরে যে এত প্রতিভা লুকিয়ে আছে তা সে কল্পনা করতে পারেনি। নয়ন চলে যাওয়ার পরেও চৌধুরী ভিলার লনে উৎসবের আমেজ কমেনি। সামির তার বন্ধুদের নিয়ে বাইকের গল্পে মেতে উঠেছে। অতিথিরা নিজেদের মধ্যে গল্পগুজবে ব্যস্ত। মেহের সবার থেকে একটু দূরে সুইমিং পুলের পাশের নিরিবিলি কোনায় এসে দাঁড়ালো। ঠিক তখনই আমি দেখলাম বাবা আর তার একজন পুরনো বন্ধু একসাথে কথা বলতে বলতে এদিকে আসছেন। ভদ্রলোকের নাম হাশিম সিদ্দিকী, বাবার বহু পুরনো ব্যবসায়িক বন্ধু। তাদের কথাগুলো বাতাসে ভেসে আমার কানে আসছিল। সত্যি বলছি আফজাল, আজকের এই ছেলেটাকে দেখে আমার হঠাৎ করে রিজভির কথা মনে পড়ে গেল। কি অদ্ভুত মিল। হাশেম, পুরনো কথা আর মনে করেই দিস না, এমনিতে মনটা ভালো নেই। রিজভির কথা মনে পড়লে আমার ভেতরটা খালি হয়ে যায়। রিজভি নামটা শুনে মেহেরের কান খাড়া হয়ে গেল। বাবার মুখে এই নাম সে আগেও অনেকবার শুনেছে, কিন্তু কখনো বিস্তারিত কিছু জানার সুযোগ হয়নি। সে গাছের আড়ালে নিজে কেমনভাবে দাঁড় করালো যাতে তারা তাকে দেখতে না পায়, কিন্তু তাদের কথা শোনা যায়। আহারে, কি দিন ছিল আমাদের! তুই, আমি আর রিজভি 3 বন্ধু মিলে এই শহর দাপিয়ে বেড়াতাম। রিজভির মতো জিনিয়াস আমি আমার জীবনে খুব কমই দেখেছি। বিশেষ করে অটোমোবাইল নিয়ে ওর যে জ্ঞান ছিল অবিশ্বাস্য। যে কোনো গাড়ির ইঞ্জিন বা বাইকের শব্দ শুনেই বলে দিতে পারত সমস্যাটা কোথায়। শুধু কি তাই, ওর সাহস আর ওর ব্যক্তিত্ব, শত্রুরা ওকে সম্মান করত। আমার আজকের এই চৌধুরী গ্রুপ করে তোলার পেছনে ওর অবদান আমি কোনোদিন ভুলতে পারবো না। ও শুধু আমার বন্ধু ছিল না, আমার ভাই ছিল, আমার শক্তি ছিল। ওর সাথে শেষ কবে দেখা হয়েছিল তোর আফজাল? প্রায় 15-16 বছর হয়ে গেল, তাই না? হঠাৎ করেই তো লোকটা হারিয়ে গেল। কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, যেন বাতাসে মিলিয়ে গেল। হারিয়ে যায়নি হাশেম, ওকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের ব্যবসার শত্রুরাই এই কাজটা করেছে, আমি জানি। কিন্তু আমার হাতে কোনোদিন কোনো প্রমাণ ছিল না। আমি পুলিশকে বলেছি, ডিবিকে বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওরা এটাকে একটা নিখোঁজ ডায়েরি হিসেবেই রেখে দিয়েছে। ওর ছেলেটা আর কি হলো? ছোট্ট একটা ছেলে ছিল না ওর? নামটা যেন কি ছিল? নাবিল, আমার রিজভির একমাত্র ছেলে। ওর মায়ের মতোই সুন্দর হয়েছিল দেখতে। রিজভি তো ছেলেকে নিয়েই স্বপ্ন দেখত, বলতো আমার ছেলে আমার চেয়েও বড় কিং হবে। ওর জন্মের পর রিজভি ওর ডান হাতের কবজিতে একটা ট্যাটু করে দিয়েছিল, ওদের বংশের একটা পুরনো চিহ্ন, একটা ডানা মেলা ইগলের মতো দেখতে। এই কথাটা শোনার সাথে সাথে মেহেরের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। ডানা মেলা ইগল, এই ধরনের কোনো চিহ্ন সে কি কোথাও দেখেছে? তার অবচেতন মন কিছু একটা মনে করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ছেলেটার বয়স এখন কত হবে? সামিরের মতোই তো হওয়ার কথা, তাই না? হ্যাঁ, 23-24 হবে। রিজভি নিখোঁজ হওয়ার কিছুদিন পর ওর স্ত্রীও এক দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে ছেলেটারও আর কোনো খোঁজ পাইনি আমি। কত খুঁজেছি ওকে, কিন্তু কোনো লাভ হয়নি।
জানি না আমার বন্ধুর শেষ চিহ্নটা বেঁচে আছে নাকি। আফজাল চৌধুরী আর কথা শেষ করতে পারলেন না, তার গলা ধরে এসেছিল। হাশেম সিদ্দিকী বন্ধুর কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। নিজেকে সামলে নে বন্ধু, যা হওয়ার তা তো হয়েই গেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চল ভেতরে গিয়ে বসি। তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। আর সবচেয়ে বড় বিষয় হলো সেই ট্যাটু, ডানা মেলা ইগল। আমি চোখ বন্ধ করে ভাবতে লাগলাম, আমি কি কখনো কোথাও এই ট্যাটু দেখেছি কোথাও? মনে পড়ছে না। জন্মদিনের পার্টির পর এক সপ্তাহ আরও কেটে গেছে। দ্য গ্র্যান্ড অরোরা ওয়েডিং এক্সপোর জন্য কিছু জরুরি জিনিসপত্র কিনতে সে নয়নকে সাথে নিয়ে যমুনা ফিউচার পার্কে এসেছে। আই শোনো, ওই দোকান থেকে আমার জন্য একটা আইসোট ল্যাটে নিয়ে এসো। আর শোনো, এই ব্যাগগুলো ধরো, সবগুলো। জি ম্যাডাম। নয়ন কোনো অভিযোগ না করে সবগুলো ব্যাগ অবলীলায় এক হাতে তুলে নিল, যেন সেগুলো তুলোর মতো হালকা। অন্য হাতে কফি আনার জন্য সে ঘুরে দাঁড়ালো। এতগুলো ব্যাগ এক হাতে নিতে কষ্ট হচ্ছে না? এক কাজ করো, শার্টের হাতটা গুটিয়ে নাও, সুবিধা হবে। না ম্যাডাম, ঠিক আছে, আমার অভ্যাস আছে। নয়নের শান্ত জবাবে মিহিরের জেদ আরও বেড়ে গেল। সে যখন নতুন কোনো অজুহাত খুঁজছিল, ঠিক তখনই ঘটনাটা ঘটল। ভিড়ের মধ্য দিয়ে হাঁটার সময় লম্বা বলিষ্ঠ চেহারার এক লোক ইচ্ছে করে এসে মেহেরকে সজোরে ধাক্কা দিল। উফ, দেখে চলতে পারেন না ম্যাডাম? চোখে কি সমস্যা আছে নাকি? এক্সকিউজ মি, আপনি আমাকে ধাক্কা দিলেন আর দোষ আমার? ভদ্রভাবে কথা বলুন। লোকটার সাথে আরও দুজন ছিল, তারা তিনজনই মেহেরকে ঘিরে দাঁড়ালো। তাদের চোখের দৃষ্টি মোটেই সুবিধার নয়। আরে মেজাজ দেখাচ্ছেন কেন? ধাক্কা যখন লেগে গেছে তখন চলেন এক কাপ কফি খেয়ে মিটমাট করে ফেলি। আপনার মতো সুন্দরীর সাথে কফি খেতে কার না ভালো লাগবে? আমার সাথে ফাজলামো করার সাহস কোথা থেকে হলো আপনার? জানেন আমি কে? সরুন আমার সামনে থেকে। ভাই, আপনারা আপনাদের রাস্তা দেখুন, আমরা যেতে চাই। এই যে হিরো, তুমি আবার কে? কাজের লোক? বস যখন কথা বলছে তখন চাকরদের কথা বলতে নেই, জানো না? যাও ওই পাশে গিয়ে দাঁড়াও। শুনুন ম্যাডাম, এত ভাব দেখাবেন না। ভালোই ভালো যা বলছি শুনুন, নইলে। লোকটার কথা শেষ না করে মেহেরের হাত ধরার জন্য এগিয়ে এলো। মেহের ভয়ে এক পা পিছিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে যে নয়ন এতক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়েছিল, তার মধ্যে অবিশ্বাস্য এক পরিবর্তন ঘটল। তার শান্ত চোখ দুটো বরফের মতো শীতল হয়ে গেল। এক হাতে ব্যাগগুলো ধরে রেখে সে তার শরীরটাকে সামান্য বাঁকিয়ে নিল। লোকটা মেহেরকে স্পর্শ করার আগেই নয়নের পা বিদ্যুতের গতিতে লোকটা হাঁটুর পেছনে আঘাত করল। লোকটা মাগো বলে আর্তনাদ করে মাটিতে বসে পড়ল। বাকি দুজন কিছু বুঝে ওঠার আগে আমি শপিং ব্যাগগুলো মাটিতে রেখে দিলাম। দ্বিতীয় লোকটা আমাকে মারার জন্য ঘুষি চালাতেই আমি লোকটার হাত ধরে গুড়িয়ে পিঠের পেছনে নিয়ে গেলাম। যন্ত্রণায় লোকটা চিৎকার করে উঠল। তৃতীয় জন পকেট থেকে একটা ছোট চাকু বের করার চেষ্টা করতেই আমি দ্বিতীয় লোকটাকে তার দিকে ধাক্কা মেরে দিলাম। দুজনই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। পুরো ঘটনাটা ঘটল 10 সেকেন্ডেরও কম সময়ে। নয়নের প্রতিটি পদক্ষেপ ছিল নিখুঁত এবং মারাত্মক। কোনো রাগ বা উত্তেজনার ছাপ নেই তার মুখে, যেন এটা কোনো অঙ্কের সমাধান করার মতোই সহজ কাজ। শপিং মলের ব্যস্ত করিডোরে একটা ছোটোখাটো জটলা তৈরি হয়ে গেছে। সিকিউরিটি গার্ডরা ছুটে এসেছে। নয়ন মাটিতে পড়ে থাকা লোক তিনজনের দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলল, নারীদের সম্মান করতে শেখো। পরের বার কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকানোর আগে আজকের দিনটার কথা মনে করবে। কথা শেষ করে নয়ন ঘুরে দাঁড়ালো। আর তখনই তার চোখ পড়ল মেহেরের দিকে। মেহের ভয়ে, বিস্ময়ে আর আতঙ্কে জমে গেছে। সে নয়নের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো অচেনা জীবকে দেখছে। নয়নের নিজের মধ্যেও যেন একটা পরিবর্তন এলো। তার চোখের সেই শীতল ভাবটা কেটে গিয়ে আগের সে সরল দ্বিধান্বিত দৃষ্টি ফিরে এলো। সে নিজের দুটো হাতের দিকে তাকালো, যেন হাত দুটো তার নিজের নয়। নয়ন, এটা এটা তুমি কি করলে? কারা এরা? তুমি কি ওদেরকে আগে থেকে চিনতে? আমি জানি না ম্যাডাম। কি জানো না? তুমি এইমাত্র 3 জন বলিষ্ঠ লোককে একা হারিয়ে দিলে। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। তোমার এই ফাইটিং স্টাইল, এটা কোনো মার্শাল আর্ট। তুমি কোথায় শিখেছো এসব? বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যি কিছু জানি না। যখন ওই লোকটা আপনার দিকে হাত বাড়ালো আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল।
আমার শরীরটা আমার শরীরটার জন্য নিজে থেকে চলছিল। আমি কি করছি, কিভাবে করছি, আমার কিচ্ছু মনে নেই। আমি কিভাবে পারলাম এইসব? নয়নের কথায় কোনো অভিনয়ের ছাপ ছিল না, তার চেহারায় জেনুইন বিস্ময় আর বিভ্রান্তি। সে এতটাই অবাক হয়েছে যে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। মেহেরের সন্দেহ এবার আরও তীব্র হলো। কোনো মানুষ তার নিজের ক্ষমতা সম্পর্কে এতটা অজ্ঞ হতে পারে না। হয় ছেলেটা পৃথিবীর সেরা অভিনেতা, অথবা তার অতীতটা আসলেই এক গভীর রহস্য। এদিকে যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল সিকিউরিটি কন্ট্রোল রুমে বসে আছে এক লোক। নাম তার জহির। তার চোখ সিকিউরিটি মনিটরের উপর, কিন্তু তার পুরো মনোযোগ একটা নির্দিষ্ট ক্যামেরার ফুটেজে, যেখানে একটু আগের পুরো ঘটনাটা রেকর্ড হয়েছে। জহির নয়নের সে অবিশ্বাস্য লড়াইটা দেখে নিজেও স্তব্ধ হয়ে গেছে। সে দ্রুত পকেট থেকে একটা এনক্রিপ্টেড ফোন বের করে একটা নম্বরে কল দিল। স্যার, আমি জহির বলছি। বলো জহির, কোনো সমস্যা? স্যার, একটা ঘটনা ঘটেছে। ইয়াং মাস্টার, তিনি আজ নিজের শক্তি ব্যবহার করেছেন। বিস্তারিত বলো। মিস মেহেরকে কয়েকজন লোক শপিং মলে বিরক্ত করছিল। ইয়াং মাস্টার তাদের থামিয়েছেন। স্যার, আপনি না দেখলে বিশ্বাস করবেন না, 3 জন লোককে তিনি 10 সেকেন্ডেরও কম সময় নিষ্ক্রিয় করে দিয়েছেন। তার মুভমেন্টগুলো ছিল নিখুঁত। এত বছর পরেও তার ট্রেনিংয়ের রিফ্লেক্সগুলো আগের মতোই ধারালো। ওর নিজের প্রতিক্রিয়া কী ছিল? সেটাই তো সবচেয়ে চিন্তার বিষয় স্যার। লড়াইয়ের পর সে নিজেই অবাক হয়ে গিয়েছিল। সে মিস মেহেরকে বলেছে যে সে জানে না সে কিভাবে এটা পারল। তার স্মৃতি এখনও ফেরেনি স্যার। স্যার, স্যারের ভেতরের শক্তি জেগে উঠছে। ওকে আর বেশি দিন এভাবে লুকিয়ে রাখা যাবে না। তার এই ক্ষমতা যদি বারবার প্রকাশ পেতে থাকে, তাহলে আমাদের শত্রুরা, বিশেষ করে আসলাম চৌধুরী, ওর খোঁজ পেয়ে যেতে পারে। আমাদেরকে এখন ওকে সরিয়ে নেওয়া উচিত। না, এখনই কোনো পদক্ষেপ নেবে না। আমি চাই সে নিজের স্মৃতি নিজে থেকে ফিরে পাক। তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। বাইরের কোনো হস্তক্ষেপ ওর জন্য আরও বিপজ্জনক হতে পারে। তবে তুমি এখন থেকে ওর উপর 24 ঘন্টা নজরদারি দ্বিগুণ করে দেবে। ওর 500 মিটারের মধ্যে আমাদের অন্তত 2টো টিম সবসময় প্রস্তুত থাকবে। মেহেরের জীবনের উপর যদি সরাসরি কোনো হুমকি আসে, শুধু তখনই তোমরা হস্তক্ষেপ করবে, এর আগে নয়। কিন্তু স্যার, আমার আদেশের কোনো কিন্তু হয় না জহির। ওর নিয়তি ওকে যেখানে নিয়ে যায় যেতে দাও। আমরা শুধু দূর থেকে ওর সুরক্ষার ব্যবস্থা করব। ফোন রাখো। কলটা কেটে গেল। জহির মনিটরের দিকে তাকিয়ে রইল, যেখানে দেখা যাচ্ছে নয়ন মাটিতে পড়ে থাকা শপিং ব্যাগগুলো তুলছে আর বিভ্রান্ত মেহের তার দিকে তাকিয়ে আছে। জহির একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই শান্ত অবস্থা হয়তো আর বেশি দিন থাকবে না। হারানো রাজ্যের রাজা ধীরে ধীরে জেগে উঠেছে, আর তারই জাগরণ হয়তো এমন এক ঝড় নিয়ে আসবে যা সব কিছু ওলটপালট করে দেবে। শপিং মলের ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। মেহেরের মন থেকে নয়নের সে ভয়ঙ্কর রূপটা কিছুতেই সরছে না। সে এখন নিশ্চিত যে নয়নের অতীত সাধারণ নয়, কিন্তু কোনো প্রশ্ন করেই সে উত্তর পায় না। নয়ন হয় বলে জানি না, নয়তো প্রসঙ্গটাই ঘুরিয়ে দেয়। আজ রাতে অরা ইভেন্টসের অফিসে পতন নীরবতা। শুধু মেহেরের কেবিনের আলো জ্বলছে। দ্য গ্র্যান্ড অরোরা ওয়েডিং এক্সপোর আর মাত্র 3 সপ্তাহ বাকি। মেহের তার স্বপ্নের প্রজেক্টের চূড়ান্ত ডিজাইনটা শেষবারের মতো দেখে নিচ্ছিল। এই স্টেজ ডিজাইনটা তার দীর্ঘদিনের ভাবনার ফসল। মেহের কম্পিউটারের দিকে তাকিয়ে বলল, পারফেক্ট, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। এই ডিজাইনটা ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হবে। কাল সকালে এটা প্রোডাকশন টিমের কাজে পাঠাতে হবে। সে ফাইলটা তার পার্সোনাল পেনড্রাইভে কপি করে কম্পিউটার বন্ধ করল। রাত প্রায় 10টা বাজে। অফিস প্রায় খালি। শুধু নয়ন তার ডিউটি শেষ করার জন্য বাইরে অপেক্ষা করছে। মেহের পেনড্রাইভটা ড্রয়ারে রেখে কেবিন লক করে বেরিয়ে এলো। নয়ন, তুমি এখনো যাওনি? ম্যাডাম, আপনার কাজ শেষ না হলে আমি যাই কি করে? আপনার সেফটিটাও তো আমার ডিউটির মধ্যে পড়ে। আমার সেফটি নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি নিজে খেয়াল রাখতে পারি। কাল সকাল সকাল অফিসে চলে আসবে, খুব জরুরি কাজ আছে। পরদিন সকালে অফিসে ঢুকে মেহেরের মনটা খুশিতে ভরে গেল। আজ তার স্বপ্নের বাস্তবায়ন শুরু হবে। সে দ্রুত তার কেবিনে ঢুকে ড্রয়ারটা খুলল পেনড্রাইভটা নেওয়ার জন্য, কিন্তু ড্রয়ারটা খালি। মেহের মনে মনে বলে, কি ব্যাপার? আমি তো এখানেই রেখেছিলাম। না, হয়তো ব্যাগে রেখেছি। সে তার হ্যান্ডব্যাগ, ল্যাপটপ ব্যাগ সব তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু পেনড্রাইভটা কোথাও নেই। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে দ্রুত কম্পিউটার চালু করল। সমস্যা নেই, মেইন ফাইল তো কম্পিউটারের হার্ড ডিস্কে আছে, ওখান থেকে কপি করে নিলেই হবে। কম্পিউটার চালু হওয়ার পর সে ডিজাইন ফোল্ডারটা খুলল।
কিন্তু ফোল্ডারটা পুরোপুরি ফাঁকা। তার অরোরা স্টেজ ডিজাইন নামের ফাইলটা সেখানে নেই। কেউ ফাইলটা ডিলিট করে দিয়েছে, এমনকি রিসাইকেল বিন থেকেও। মেহেরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে চেয়ারে ধপ করে বসে পড়ল। এটা কিভাবে সম্ভব? কে করতে পারে এমন কাজ? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। নয়ন কফির মগ হাতে ভিতরে ঢুকলো। নয়ন আমার বিধ্বস্ত চেহারা দেখে সে অবাক হয়ে গেল। ম্যাডাম, আপনার কি শরীর খারাপ? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? সব সব শেষ হয়ে গেল নয়ন। কি শেষ হয়ে গেল ম্যাডাম? কি হয়েছে আমাকে খুলে বলুন। আমার ডিজাইনের ফাইলটা চুরি হয়ে গেছে। আমার পেন ড্রাইভ, আমার কম্পিউটারের ফাইল, সব কিছু কেউ সব কিছু ডিলিট করে দিয়েছে। আমার 1 বছরের পরিশ্রম, আমার স্বপ্ন, আমার সব। মেহের আর নিজেকে সামলাতে পারল না। সে 2 হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। তার স্বপ্ন, তার কোম্পানির ভবিষ্যৎ, সব কিছুই ওই একটা ডিজাইনের উপর নির্ভর করছিল। নয়ন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে মেহেরকে এভাবে কখনো দেখেনি। সবসময় কঠোর, অহংকারী আর আত্মবিশ্বাসী মেয়েটার এই অসহায় রূপটা তার ভেতরটা নাড়িয়ে দিল। সে কফির মগটা টেবিলে রেখে কি করবে বুঝতে পারছিল না। সে সান্ত্বনা দেওয়ার মতো মানুষও নয়। ম্যাডাম, এভাবে ভেঙে পড়লে তো চলবে না। আপনি শান্ত হন। নিশ্চয়ই কোনো ব্যাকআপ ফাইল আছে। না, কোনো ব্যাকআপ নেই। আমি এতটাই আত্মবিশ্বাসী ছিলাম যে অন্য কোথাও কপি রাখার প্রয়োজনই মনে করিনি। আমি কত বড় একটা বোকা। আমার নিজের ভুলের জন্য আজ সব হারালাম। এটা আপনার ভুল নয় ম্যাডাম, এটা বিশ্বাসঘাতকতা। অফিসের কেউ এই কাজটা করেছে, যে আপনার পাসওয়ার্ড এবং আপনার কাজের রুটিন সম্পর্কে জানে। জেনে আর কি হবে? যা ক্ষতি হবার তো হয়েই গেছে। 3 সপ্তাহের মধ্যে আমি নতুন করে এত বড় একটা ডিজাইন কিভাবে তৈরি করব? ইভেন্টটা আমাকে বাতিল করে দিতে হবে। আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। নয়ন কোনো উত্তর দিল না। সে মেহেরের কান্নার শব্দ শুনতে পারছিল না। তার চোখ ঘরের চারদিক ঘুরছিল, যেন কিছু একটা খুঁজছে। হঠাৎ তার দৃষ্টি আটকে গেল ঘরের এক কোণায়। গত রাতে ঝড়ে জানলার একটা কাঁচ সামান্য ভেঙে গিয়েছিল। তার একটা ছোট ত্রিভুজ আকৃতির টুকরো কার্পেটের উপর পড়ে আছে। নয়ন ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। মেহের তখনও কাঁদছে। সে আশা করেছিল নয়ন তাকে সান্ত্বনা দেবে, বলবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু নয়ন তাকে অবাক করে দিয়ে সে ভাঙা গ্লাসের টুকরোটা নিচু হয়ে হাতে তুলে নিল। নয়, তুমি কি করছো? আমি এখানে আমার সর্বনাশ হয়ে যাওয়ায় কাঁদছি, আর তুমি কাচের টুকরো নিয়ে খেলা করছো। তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? খেলা করছি না ম্যাডাম। নয়নের কণ্ঠস্বরটা কেমন যেন অন্যরকম শোনালো, অন্যমনস্ক, গভীর। সে কাঁচের টুকরোটা তার আঙুলের ফাঁকে ধরে আলোর দিকে তাকিয়ে রইল। কাচের ভেতর দিয়ে আসা আলোক রশ্মি তার চোখে এক অদ্ভুত আবেশ তৈরি করেছে। সে যেন এই পৃথিবীর বাইরে অন্য কোনো জগতে চলে গেছে। আলো যখন কোনো কিছুর ভেতর দিয়ে যায় তখন ভেঙে যায়, ছড়িয়ে পড়ে, কিন্তু তারপর তার সৌন্দর্য হারায় না, বরং আরো নতুন নতুন রং তৈরি করে। কিসব আমল তাবল বকছো তুমি? আমার কিছুই ভালো লাগছে না। তুমি প্লিজ এখন যাও তো। কিন্তু নয়ন মেহেরের কথায় কান দিল না। সে কাঁচের টুকরোটা হাতে নিয়ে মেহেরের বিশাল কাঁচের ডেস্কটার নিচে এগিয়ে গেল। ডেস্কের উপরে সকালে রোদ এসে পড়েছে। নয়ন কাঁচের টুকরোটা এমনভাবে ধরল যাতে সূর্যের আলো ওটার উপর পড়ে প্রতিফলিত হয়। ডেস্কের উপরে আলোর এক বর্ণালী তৈরি হলো। নয়ন তার হাতটা সামান্য নাড়াতেই সে আলোর বিন্দুগুলো নাচতে শুরু করলো। তার আঙুলগুলো যেন নিজ থেকেই চলতে শুরু করেছে। সে কাঁচের টুকরোটাকে ঘোরাতে লাগলো, আর ডেস্কের উপরে আলোর প্রতিফলন দিয়ে সে অবিশ্বাস্য সব নকশা তৈরি করতে লাগলো। এটা সায়েন্টিফিক্যালি সম্ভব। মেহেরের কান্না থেমে গেছে। সে অবাক হয়ে দেখছে নয়নের কাণ্ড। প্রথমে আলোর বিন্দুগুলো এলোমেলোভাবে ঘুরছিল, তারপর ধীরে ধীরে সেগুলো একটা নির্দিষ্ট আকার নিতে শুরু করলো। একটা ময়ূরের পেখমের মতো দেখতে আলোর নকশা, তারপর একটা বিশাল ঝাড়বাতির মতো আলোর প্রতিফলন, তারপর তারার মতো জলঝলে আলোর বিন্দু দিয়ে তৈরি এক মায়াবী মণ্ডপ। ডিজাইন তো শুধু কাগজে থাকে না ম্যাডাম, ডিজাইন থেকে আলোতে, ছায়ায়, ভাঙা কাচের টুকরোতেও। নয়নের স্মৃতিশক্তি হয়তো নেই, কিন্তু তার ভেতরের শিল্পী সত্তা, যা তার রক্তে মিশাচ্ছে, তা আজ জেগে উঠেছে। সে আলোর প্রতিফলন দিয়ে যে নকশা তৈরি করছিল তা মেহেরের চুরি হয়ে যাওয়া ডিজাইনের চেয়েও 1000 গুণ বেশি সুন্দর, ইউনিক এবং মায়াবী ছিল। এটা কোনো ইঞ্জিনিয়ারের ডিজাইন ছিল না, এটা ছিল একজন শিল্পীর স্বপ্ন। মেহের তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। তার চোখ দিয়ে তখনও জল পড়ছে, কিন্তু এবার সেটা হতাশার নয়, চরম বিস্ময়ের।
নয়ন। তার ডাকে নয়নের ঘোরটা কেটে গেল। সে কাঁচের টুকরোটা হাত থেকে নামিয়ে রাখল। তার চেহারায় আবার সেই পরিচিত বিভ্রান্তি ফিরে এলো। ম্যাডাম, আমি আমি কি করছিলাম? তুমি যা করেছিলে সেইটাই আবার করো প্লিজ। তুমি এইমাত্র যা তৈরি করেছিলে ওটা ওটা ছিল অসাধারণ। আমি আমার জীবনেও এত সুন্দর কিছু দেখিনি। তুমি কিভাবে করলে এটা? আমি আমি জানি না ম্যাডাম, আমি শুধু কাচের টুকরোটা ধরছিলাম, আর আলোটা নিজে থেকেই যেন নকশা তৈরি করেছিল। না, আলো নিজে কিছু করেছিল না, তুমি করেছিলে। তোমার হাত, তোমার চিন্তা, সব কিছু। নয়, তুমি একজন আর্টিস্ট, তাই না? মেহের দৌড়ে গিয়ে তার ড্রয়ার থেকে একটা স্কেচ প্যাড আর পেন্সিল বের করে আনলো। সে নয়নের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি জানি না তুমি কে বা তোমার অতীত কি, কিন্তু আমি এটা জানি যে তুমি এখন একমাত্র মানুষ যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারো। তুমি একমাত্র আলো দিয়ে যা এঁকেছ সেটা কি এই কাগজে আমার জন্য এঁকে দিতে পারবে? প্লিজ নয়ন, আমার স্বপ্নটা এখন তোমার হাতে। আমি স্কেচ প্যাড আর পেন্সিলটার দিকে তাকালাম। আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি জানি না আঁকতে পারবো কিনা, কিন্তু মেহেরের বেজা আশাবাদী চোখের দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না। আমি পেন্সিলটা হাতে তুলে নিলাম। আমার হাতটা তখন সামান্য কাঁপছিল। আমি জানি না পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করতে চাই, শুধু মেহেরের জন্য। এই প্রথমবার আমি নিজের জন্য নয়, অন্য কারো ভেঙে যাওয়া স্বপ্নকে জোড়া লাগানোর জন্য কিছু একটা করতে যাচ্ছি। সেই রাতের পর থেকে ওরা ইভেন্টস এর অফিসের চিত্রটা পুরোপুরি বদলে গেছে। নয়নের স্কেচ প্যাডে আঁকা সেই অবিশ্বাস্য নকশা নিয়েই এখন দিনরাত কাজ চলছে। আমি আমার সবটুকু মনোযোগ দিয়েছি ইভেন্টের প্রস্তুতিতে, কিন্তু আমার মনের এক কোণায় সারাক্ষণ তোলপাড় চলছে নয়নকে নিয়ে। যেই ছেলেটা ভাঙা কাচের টুকরো দিয়ে স্বপ্ন আঁকতে পারে, তার প্রতি তীব্র এক আকর্ষণ অনুভব করতে লাগলাম। রাত প্রায় 11টা, পুরো স্কাইলাইন টাওয়ার নীরব। আমি আর নয়ন প্রোডাকশন টিমের জন্য প্রয়োজনীয় কিছু পুরনো ফাইলের খোঁজে অফিসের বিশাল স্টোর রুমে ঢুকেছি। চারিদিকে ফাইলের তাক, পুরনো জিনিসপত্র আর আবছা অন্ধকার। নয়নকে বললাম, নয়ন, লাইটটা জ্বালাও তো, কিছুই দেখতে পাচ্ছি না। ম্যাডাম, এখানকার সুইচটা কাজ করছে না। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি। নয়নের মোবাইলের আলোয় ছোট ঘরটা কিছুটা আলোকিত হলো। মেহের একটা উঁচু তাকের দিকে তাকিয়ে আছে, যেখানে আর্কাইভ 2008 লেখা একটা ফাইল বক্স রাখা। হয়তো পেয়েছি, ওই বক্সটি নামাতে হবে, কিন্তু ওটা অনেক উঁচুতে, একটা মই লাগবে। মই খুঁজতে গেলে অনেক সময় লাগবে ম্যাডাম, আমি এমনিতে চেষ্টা করে দেখছি। নয়ন মেহেরকে পাশ কাটিয়ে তাকটার কাছে গেল। সে একটা নিচু টুল টেনে নিয়ে সেটার উপর দাঁড়ালো, কিন্তু বক্সটা তার নাগালের সামান্য বাইরে। উফ, আরেকটু। সে পা উঁচু করে বক্সটা ধরার চেষ্টা করতে টুলের পায়াটা সামান্য নড়ে গেল। নয়ন ভারসাম্য হারিয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তারটা ধরে নিজেই সামলে নিল। এই টানাটানিতে তার শার্টের ডান হাতার বোতামটা ছিঁড়ে গেল এবং হাতাটা কোণেই পর্যন্ত গুটিয়ে উপরে উঠে গেল। ঠিক তখনই মেহেরের চোখ পড়ল নয়নের ডান হাতের কবজিতে। মোবাইলের আবছা আলোয় সে স্পষ্ট দেখতে পেল একটা ট্যাটু, তার ডানা মেলা এক ঈগলের ট্যাটু। ট্যাটুটা দেখেই আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। বাবার বলা কথাগুলো আমার কানে বাজতে লাগলো। রিসপির ছেলের হাতে একটা ট্যাটু ছিল, ডানা মেলা ঈগলের মতো দেখতে। তাহলে এই সেই ছেলে? আমি তাকে প্রায় ফিসফিস করে ডাক দিলাম, নয়ন। জি ম্যাডাম, প্রায় পেয়ে গেছি বক্সটা। নয়ন বক্সটা নামিয়ে ঘুরে দাঁড়ালো, আর তখনই ঘটল ঘটনাটা। বাইরে থেকে কেউ একটা স্টোররুমের ভারী লোহার দরজাটা টেনে দিয়ে খট করে লক করে দিল। শব্দটা শুনে দুজনেই চমকে দরজার দিকে তাকালো। দরজাটা বন্ধ হয়ে গেল মনে হচ্ছে। সে টুল থেকে নেমে দরজার কাছে গেল, হ্যান্ডেল ধরে টান দিল, ধাক্কা দিল, কিন্তু দরজাটা এক চুলও নড়ল না। এটা তো বাইরে থেকে লক করে দিয়েছে। কি বলছো? কে লক করবে? নিশ্চয়ই দারুণ চাচা ভুল করে। আমি চাচাকে ফোন দিচ্ছি। মেহের তার হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করলো, কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শিট, উফ, নো নেটওয়ার্ক, এখানে কোনো সিগন্যাল নেই। আমার ফোনেও নেই ম্যাডাম। দুজনেই বুঝতে পারলো তারা এখানে আটকা পড়েছে। ছোট্ট অন্ধকার ঘরটায় হঠাৎ করেই যেন বাতাসের পরিমাণ কমে গেল। নয়নের মোবাইলের আলোয় মেহের নয়নের মুখের দিকে তাকালো, তার শান্ত সরল মুখ। কিন্তু মেহের এখন জানে এই সরলতার আড়ালে এক ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে। তাহলে
এখন কি হবে? চিন্তা করবে না ম্যাডাম, সকাল হলেই কেউ না কেউ নিশ্চয়ই দরজা খুলবে। আমরা আপাতত অপেক্ষা করি। নয়ন মেহেরকে আশ্বস্ত করার চেষ্টা করলো, কিন্তু মেহেরের মন তখন অন্য জগতে। সে ধীরে ধীরে নয়নের দিকে এক পা এগিয়ে গেল। নয়ন, তোমার হাতে ওটা কিসের ট্যাটু? নয়নের দৃষ্টি নিজের ডান হাতের দিকে গেল। সে এতক্ষণ খেয়ালই করেনি যে তার শার্টের হাতাটা উঠে গেছে। এটা আমি ঠিক জানি না ম্যাডাম, এটা জ্ঞান হওয়ার পর থেকে আমার হাতে আছে। কেন আছে, কে করে দিয়েছে, আমার কিছু মনে নেই। তোমার কি সত্যি কিছু মনে নেই, নাকি তুমি ইচ্ছে করে সব লুকাচ্ছ আমার কাছ থেকে? আমি কোনো লুকাতে যাবো ম্যাডাম? আমার নিজেরই তো জানতে ইচ্ছে করে আমি কে, আমার অতীত কি। নয়নের অসহায় কণ্ঠস্বর মেহেরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নয়নের আরও কাছে চলে এলো। তাদের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। নয়নের মোবাইলের আলোয় মেহেরের ভেজা চোখ দুটো চিকচিক করছে। আমি জানি না তুমি কে নয়ন। তুমি কি কোনো হারিয়ে যাওয়া রাজকুমার, নাকি কোনো পলাতক আসামি? আমার কিছুই যায় আসে না। আমি শুধু একটা জিনিস জানি, আমি তোমাকে চাই। কথাগুলো বলি মেহের তার হাত বাড়িয়ে নয়নের গালে স্পর্শ করল। তার স্পর্শে নয়নের পুরো শরীর কেঁপে উঠল। ম্যাডাম, আপনি আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো, সব কিছু ওলটপালট করে দিয়েছো। তোমার রহস্য, তোমার সারল্য, তোমার লুকিয়ে রাখা শক্তি, সব কিছু আমাকে তোমার দিকে টানছে। আমি আর পারছি না নয়। আমি তোমার সম্পর্কে সব জানতে চাই, তোমাকে জানতে চাই। মেহের নয়নের আরও কাছে চলে এলো। তার নিঃশ্বাস নয়নের মুখে এসে পড়ছে। সে নয়নের শার্টের কলারটা খামচে ধরল, যেন সে তার সমস্ত অধিকার নিয়ে তাকে কাছে টানতে চাইছে। ম্যাডাম প্লিজ নিজেকে সামলান। আমরা অফিসে, আর আমি আপনার একজন সাধারণ কর্মচারী। চুপ, একটাও কথা বলবে না। কর্মচারী? তুমি যদি কর্মচারী হতে, তাহলে আমার ভেঙে যাওয়া স্বপ্নকে জোড়া লাগাতে পারতে না। তুমি সাধারণ নও নয়ন, আর আমি তোমাকে হারাতে চাই না। মেহের তার মুখটা নয়নের মুখের দিকে এগিয়ে নিয়ে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে নয়ন তার কাঁধে ধরে আলতো করে তাকে পিছিয়ে দিল। না ম্যাডাম, এটা ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? আমার তোমাকে ভালো লাগতে পারে না? পারতেই পারে, কিন্তু আমি আমি আপনাকে কি দেব? আমার কোনো অতীত নেই, কোনো পরিচয় নেই। আমি নিজেই জানি না আমি কে। যেমন সে নিজের পরিচয় জানে না, সে অন্য একজনের জীবনের দায়িত্ব কিভাবে নেবে? আমি আপনাকে কোনো ভবিষ্যৎ দিতে পারবো না ম্যাডাম। নয়নের এই অসহায়ত্ব, এই সততা মেহেরকে আরও পাগল করে তুলল। সে ভেবেছিল নয়ন তাকে অহংকার করে দূরে ঠেলে দেবে, কিন্তু তারই প্রত্যাখ্যানের মধ্যেও লুকিয়ে আছে গভীর এক যন্ত্রণা। ঠিক তখনই স্টোররুমের বাইরে করিডোর থেকে ভারী বুটের শব্দ ভেসে এলো। কয়েকজন লোকের ছোটাছুটি আর কিছু একটা ভাঙার শব্দ। খোঁজ, সব জায়গায় খোঁজ। ডিজাইনটা এখানে কোথাও আছে। পেনড্রাইভ বা হার্ড ডিস্ক যা পাবি নিয়ে নিবি। শব্দটা শুনেই নয়ন আর মেহের দুজনেই চমকে উঠল। তারা বুঝতে পারল অফিসে কেউ হামলা করেছে। ওরা ওরা কারা? ওরা কি ডিজাইনের জন্য এসেছে? নয়নের ভেতরের ঘুমন্ত সত্তাটা যেন মুহূর্তের মধ্যে জেগে উঠল। তার শান্ত সরল ভাবটাও উধাও হয়ে গেল। তার চোখ দুটো হিংস্র হয়ে উঠল, চোয়াল শক্ত। তার পুরো শরীর একটা সম্ভাব্য লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। ম্যাডাম, আপনি একদম ভয় পাবেন না। আপনি আমার পেছনে এসে দাঁড়ান, আর যাই হোক না কেন কোনো শব্দ করবেন না। নয়নের কণ্ঠস্বরটা এতটাই শীতল আর কর্তৃত্বপূর্ণ ছিল যে মেহের কোনো প্রশ্ন না করে চুপচাপ তার পেছনে গিয়ে দাঁড়ালো। বাইরের থেকে আরেকজন লোক বলল, বসের করা নির্দেশ, ডিজাইনটা পেতে হবে, প্রয়োজনে অফিসটা পুড়িয়ে দে। নয়ন বুঝতে পারল তারা এখানে বেশিক্ষণ নিরাপদ নয়। হামলাকারীরা যদি স্টোররুমের দরজা খুঁজে পায়, তাহলে তারা আটকা পড়বে। আমাদের এখান থেকে বের হতে হবে এখনই। কিন্তু দরজা তো বাইরে থেকে বন্ধ। তাহলে এই দরজা ভেঙে বের হতে হবে। কথাটা বলে নয়ন তার সমস্ত শক্তি দিয়ে লোহার দরজায় কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দিল। ধাম করে একটা বিকট শব্দ হলো, কিন্তু দরজাটা সামান্যই কাঁপল। কিসের শব্দ হলো? দেখ তো, স্টোররুম দিক থেকে আওয়াজটা এলো মনে হলো। নয়ন বুঝতে পারল তাদের হাতে সময় খুব কম। সে মেহেরের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি কয়েক পা পিছিয়ে যান। সে নিজেও কয়েক পা পিছিয়ে গেল। তারপর বাঘের মতো ছুটে এসে তার পা দিয়ে দরজার ঠিক মাঝখানে সজোরে লাথি মারল। তার পেশিগুলো ফুলে উঠেছে, চেহারায় ফুটে উঠেছে এক অদম্য জেদ। এই রূপটা মেহের আগে কখনো দেখেনি। এটা সেই মারামারি করা নয়নের চেয়েও ভয়ঙ্কর।
আরও বেশি শক্তিশালী। পরপর 3-4টা লাথির পর দরজার লকটা প্রচণ্ড শব্দে ভেঙে গেল। দরজাটা সামনে ফাঁকা হয়ে গেল। আমি সেই ফাঁক দিয়ে বাইরে উকি দিলাম। মেয়ের হতবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ভয় পাওয়ার বদলে তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ কাজ করছে। যে পুরুষ নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করার জন্য একটা লোহার দরজা ভেঙে ফেলতে পারে, তার প্রতি আকৃষ্ট না হয়ে থাকা যায় না। তার কাছে মনে হলো, আর আমি নিজেও জানি না এসব আমি কি করে করলাম। নয়ন কোনো সাধারণ মানুষ নয়, সে তার রক্ষাকর্তা, তার কিং। আর এই হিংস্র শক্তিশালী রূপটাই যেন তার আসল পরিচয়। অফিসে এসে ভয়ঙ্কর রাতের পর মিহির আর এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পারেনি। নয়নের সেই হিংস্র অথচ রক্ষাকারী রূপটা তার চোখে ভাসছে। হামলাকারীরা করিডোরের শব্দ পেয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু মেহের জানে বিপদ এখনও কাটেনি। সে বুঝতে পেরেছে এই লড়াই শুধু একটা ডিজাইন চুরির নয়, এর পেছনে আরও বড় কোনো ষড়যন্ত্র আছে। আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে আছে নয়ন। পরদিন সকালে মেহের সরাসরি বাসায় গিয়ে তার বাবার স্টাডি রুমে ঢুকল। আফজাল চৌধুরী তখন ভোরের পত্রিকা পড়ছিলেন। মেহেরের আতঙ্কিত চেহারা দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন। মেহের, মা এত সকালে? সব ঠিক আছে তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাবা, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে নয়নকে নিয়ে। নয়ন? তোমার সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ও আবার কি করলো? বাবা, ও সাধারণ কেউ নয়, ওর মধ্যে অবিশ্বাস্য সব ক্ষমতা আছে, যা ও নিজেও জানে না। জন্মদিনের পার্টিতে ও যেভাবে বাইকটা ঠিক করেছিল, সেটা তো তুমি নিজের চোখে দেখেছিলে। হ্যাঁ দেখেছি। ছেলেটার টেকনিক্যাল জ্ঞান ভালো, এতে অবাক হওয়ার কি আছে? শুধু এইটাই নয় বাবা, কয়েকদিন আগে শপিং মলে ও একাই 3 জন গুন্ডাকে হারিয়ে দিয়েছে। আর কাল রাতে অফিসে হামলা হয়েছিল। হামলা হয়েছিল মানে কি? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, আমি ঠিক আছি, শুধু নয়নের জন্য। আমরা একটা স্টোর রুমে আটকা পড়েছিলাম, আর ও একটা লোহার দরজা নিজের শরীর দিয়ে ভেঙে ফেলেছে বাবা, শুধু আমাকে বাঁচানোর জন্য। আফজাল চৌধুরীর চোখ দুটো বিস্ময় বড় বড় হয়ে গেল। তিনি মেয়ের কথা বিশ্বাস করতে পারছিলেন না। কি বলছো এসব? একটা মানুষ লোহার দরজা ভেঙে ফেললো? হ্যাঁ বাবা, আর সবচেয়ে বড় কথা, আমি ওর ডান হাতে সেই ট্যাটুটা দেখেছি। কোন ট্যাটু? সেই ডানা মেলা ইগলের ট্যাটু, যেটা তোমার বন্ধু রিজভি আঙ্কেলের ছেলের হাতে ছিল। এই কথাটা শোনার সাথে সাথে আফজাল চৌধুরীর হাত থেকে পত্রিকাটা পড়ে গেল। তার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি কি নিশ্চিত তুমি ঠিক দেখেছ? আমি 100% নিশ্চিত বাবা। এখন তুমি আমাকে সব খুলে বলো, কে এই রিজভি আঙ্কেল, আর তার ছেলের সাথে নয়নের কি সম্পর্ক? কেন তুমি সেই দিন পার্টিতে তার নাম শুনে এভাবে চমকে উঠেছিলে? আফজাল চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ইশারায় মেহেরকে তার সামনের চেয়ারে বসতে বললেন। রিজভি আলম, সে শুধু আমার বন্ধু বা বিজনেস পার্টনার ছিল না, সে ছিল এই শহরের আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত রাজা। সবাই তাকে কিং নামে চিনত। আন্ডারওয়ার্ল্ড? তার মানে সে কি কোনো মাফিয়া ছিল? সমাজ তাকে হয়তো তাই বলতো, কিন্তু আমি তাকে চিনতাম একজন নীতিবান মানুষ হিসেবে। সে গরিবের কাছ থেকে কেড়ে নিত না, বরং তাদের রক্ষা করত। তার লড়াই ছিল শহরের অন্য মাফিয়াদের বিরুদ্ধে, যারা মাদক আর অন্যায় দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইত। আমাদের এই চৌধুরী গ্রুপ এর শুরুর দিনগুলোতে রিজভির সাহায্য না পেলে আমি কিছুই করতে পারতাম না। সে ছিল আমার গর্ব। তাহলে তার সাথে কি হয়েছিল? বিশ্বাসঘাতকতা। আমাদের একজন পার্টনার আসলাম চৌধুরী, সে এখন আমাদের কোম্পানির বোর্ডে আছে। সে রিজভির সাম্রাজ্য দখল করার জন্য ওর শত্রুদের কাছে হাত মেলায়। একদিন রাতে ওরা রিজভিকে ফাঁদে ফেলে নির্মমভাবে হত্যা করে। মেহেরের নিঃশ্বাস আটকে এলো। আসলাম চৌধুরী, যে লোকটাকে সে কাকার মতো সম্মান করে, সে একজন খুনি। রিজভির মৃত্যুর পর আমি ওর ছেলে নাবিলকে অনেক খুঁজেছি, কিন্তু আসলাম হয়তো তাকেও সরিয়ে দিয়েছিল। আমি আর কোনো খোঁজ পাইনি। বাবা, নয়নী কি তাহলে নাবিল রিজভি আঙ্কেলের ছেলে? আমি জানি না মা, কিন্তু যদি তাই হয় তাহলে ও এখানে প্রিয়নের চাকরি কেন করছে? না, ও বলে ওর কিছুই মনে নেই, কিন্তু ওর শরীর সব কিছু মনে রেখেছে বাবা। ওর লড়াই করার ভঙ্গি, ওর ভিতরে শক্তি, সব কিছুই ওর বাবার মতোই। ওকে আমার সামনে আনতে পারবে? আমি একবার ওর সাথে নিচে কথা বলতে চাই। সেদিনই বিকেলে মেহেরের ফোন পেয়ে নয়ন চৌধুরী ভিলায় এসেছে।
সে কিছুটা দ্বিধান্বিত। কেন হঠাৎ করে আফজাল চৌধুরী তাকে ডেকে পাঠিয়েছেন সে বুঝতে পারছে না। আফজাল চৌধুরী তাকে তার বিশাল লাইব্রেরি ঘরে নিয়ে গেল। বসো নয়ন। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমার সম্পর্কে মেহেরের কাছে অনেক কথা শুনেছি। তোমার বিশ্বস্ততা আর সাহসের কথাও শুনেছি। কাল রাতে তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, সেজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। স্যার, ম্যাডামকে রক্ষা করা আমার দায়িত্ব ছিল, এর জন্য কৃতজ্ঞতার প্রয়োজন নেই। আফজাল চৌধুরী কিছুক্ষণ নয়নের শান্ত সরল মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর সরাসরি আসল কথাই এলেন। আমি কি তোমার ডান হাতটা একবার দেখতে পারি? নয়নের বুকের ভেতরটা ধক করে উঠল, কিন্তু সে কোনো প্রশ্ন না করে তার শার্টের হাতাটা গুটিয়ে হাতটা বাড়িয়ে দিল। আফজাল চৌধুরী কাঁপা কাঁপা হাতে নয়নের হাতটা ধরলেন। এই গলের ট্যাটুটা দেখা মাত্র তার চোখ দুটো জলে ভরে উঠল। তার আর কোনো মাত্র সন্দেহ রইল না। তোমার কি তোমার বাবা মায়ের কথা কিছু মনে পড়ে বাবা? না স্যার, আমার শুধু মনে আছে আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, এর আগে কোনো স্মৃতি আমার নেই। আফজাল চৌধুরী আর কিছু বললেন না, তিনি নয়নকে যেতে ইশারা করলেন। নয়ন চলে যাওয়ার পর তিনি দ্রুত তার পুরনো একটা সিন্দুক খুললেন, ভেতর থেকে বের করে আনলেন একটা ধুলো মাখা ছবির অ্যালবাম। তিনি অ্যালবামের পাতা উল্টাতে লাগলেন। একটা ছবিতে এসে তার আঙুল থেমে গেল। ছবিটা অনেক পুরনো। ছবিতে দুজন তরুণ যুবক কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। একজন তিনি নিচে আর অন্যজন রিজভি আলম। রিজভির চেহারাটা এতটাই ধারালো আর ব্যক্তিত্বপূর্ণ যে চোখ ফেরানো যায় না, কিন্তু আফজাল চৌধুরীর চোখ ছিল ছবির ব্যাকগ্রাউন্ডে। সেখানে রিজভির পেছনে তার ছোট্ট ছেলে নাবিল দাঁড়িয়ে আছে। তার ডান হাতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই গলের ট্যাটু, আর ছেলেটার মুখের আদল হুবহু আজকে নয়নের মতন। তিনি ছবিটার উপর হাত বুলিয়ে কান্নাচরিত গলায় বললেন, রিজভি আমার বন্ধু, তুই দেখছিস তোর ছেলে ফিরে এসেছে, তোর রক্ত তোর কিং ফিরে এসেছে। ও হয়তো নিজের পরিচয় ভুলে গেছে, কিন্তু ওর ভাগ্যকে ঠিকই ওর কর্তব্যের কাছে ফিরিয়ে এনেছে। ও এসেছে আমার মেয়েকে রক্ষা করার জন্য, আর ওর বাবার ওপর হওয়া অন্যের প্রতিশোধ নেওয়ার জন্য। আফজাল চৌধুরী অ্যালবামটা বন্ধ করলেন। তার চোখে এখন আর জল নেই, আছে এক কঠিন প্রতিজ্ঞা। তিনি বুঝতে পারছেন বা পেরেছেন আসলাম চৌধুরীর খেলার শেষ চাল দেওয়ার সময় এসে গেছে। আর এই খেলায় তার সবচেয়ে বড় তুরুপের তাস হবে নয়ন, দ্য ফরগটেন কিং। তিনি ফোন তুলে তার সবচেয়ে বিশ্বস্ত লোককে ফোন করলেন। জামান সাহেব, আমার কথা শুনুন। এখন থেকে নয়ন নামের ছেলেটার ওপর কড়া নজর রাখবেন। ওর ছায়াটাও যেন কেউ স্পর্শ করতে না পারে। ওর পরিচয় এখনো প্রকাশ করার সময় আসেনি। অবশেষে সেই দিনটা চলে এলো 3 সপ্তাহ পর। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এর এক্সপো জোন আজ আলোয় ঝলমল করছে। দ্য গ্র্যান্ড অরোরা ওয়েডিং এক্সপোর আয়োজন। মেহেরের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। নয়নের আকাশের ডিজাইন বাস্তবে রূপ নিয়েছে। পুরো হল জুড়ে এক মায়াবী পরিবেশ। শত শত অতিথি, মিডিয়া আর দেশের ব্র্যান্ডগুলোর স্টল। মেহের সাদা রঙের একটি এলিগেন্ট গ্রাউন্ড পরে পুরো ইভেন্টের তদারকি করছে। তার মুখে হাসি থাকলেও ভেতরে কাজ করছে তীব্র উত্তেজনা, আর তার ছায়ার মতো পাশে পাশে ঘুরছি আমি। আমার হাতে একটা ওয়াকিটকি। আমি এখন আর শুধু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই, আমি এই ইভেন্টের সিকিউরিটি কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছি। মূল শো শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যাকস্টেজে সাজানো শিল্পীদের আনাগোনা, কোরিওগ্রাফারদের চিৎকার আর চূড়ান্ত মুহূর্তের ব্যস্ততা। মেহের এক কোনায় দাঁড়িয়ে শেষবারের মতো সব চেক করছিল। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, ম্যাডাম সব কিছু ঠিক আছে, অতিথিরা সবাই নিজেদের আসনে বসে পড়েছেন, আর 5 মিনিটের মধ্যেই আমরা শো শুরু করতে পারি। থ্যাংক ইউ নার, থ্যাংক ইউ সো মাচ। আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন ম্যাডাম? এটা তো আপনারই স্বপ্ন, আপনারই পরিশ্রম। আমার একার পরিশ্রম এটা সম্ভব হতো না যদি সেই দিন তুমি না থাকতে। তাহলে এই স্বপ্নটা শুরু হওয়ার আগেই ভেঙে যেত। তুমি শুধু আমার ডিজাইন বাঁচাওনি, তুমি আমাকেও বাঁচিয়েছ। আই লাভ ইউ কিউট বয়। মেহেরের কণ্ঠস্বরটা আবেগে ধরে আসছিল। সে নয়নের চোখের দিকে তাকালো। এই কয়দিনে ছেলেটার প্রতি তার অনুভূতিগুলো আরো গভীর, আরো তীব্র হয়েছে। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি ম্যাডাম। না নয়ন, এটা শুধু দায়িত্ব ছিল না। আমি জানি তুমি যা যা করেছ কোনো সাধারণ কর্মচারী তার বসের জন্য করে না। মেহের আর নিজেকে আটকে রাখতে পারল না। চারপাশের ব্যস্ততা, কোলাহল ভুলে গিয়ে সে এগিয়ে গিয়ে নয়নকে শক্ত করে জড়িয়ে ধরল।
আজকের পর আমি তোমাকে আর ম্যাডাম বলে ডাকতে দেব না। আজকের পর তুমি শুধু আমার, মনে থাকবে? নয়নের পুরো শরীর জমে গেল। মেহেরের এই আকস্মিক আলিঙ্গন তাকে স্তব্ধ করে দিয়েছে। সে দ্বিধায় ভুগছিল। তার মন চাইছে মেহেরকে আরও শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু তার পরিচয়হীন অতীত তাকে বাধা দিচ্ছে। সে আলতো করে মেহেরের কাঁধে হাত রাখল। ম্যাডাম, সবাই দেখছে। দেখুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো সব সময়। একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়েছিল, কিন্তু সেই মুহূর্তটা ভেঙে চুরমার হয়ে গেল একটা কর্কশ কণ্ঠস্বরে। বাহ, বেশ রোমান্টিক দৃশ্য তো। সিউ ম্যাডাম তার পিয়নের সাথে প্রেম করছেন। মিডিয়ার জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? দুজনেই চমকে ঘুরে তাকালো। ব্যাকস্টেজের অন্ধকারে দাঁড়িয়ে আছে কবির আহমেদ, কিন্তু আজ তার পরনে দামি স্যুট নেই, মুখে সে ভদ্রতার হাসিও নেই। তার বদলে তার হাতে একটা পিস্তল, আর তার পেছনে দাঁড়িয়ে আছে 10-12 জন সশস্ত্র লোক। কবির সাহেব, আপনি আপনি এখানে? আর আপনার হাতে ওটা কি? অবাক হলেন মেহের চৌধুরী? ভাবছেন আপনার ক্লায়েন্ট এখানে পিস্তল হাতে কি করছে? আসলে পরিচয়টা একটু বদলে গেছে। এখন আমি আর আপনার ক্লায়েন্ট নই। কবিরের ইশারায় তার লোকেরা দ্রুত পুরো ব্যাকস্টেজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিল। শিল্পী মডেলদের গান পয়েন্টে এক পাশে দাঁড় করানো হলো। কি চান আপনারা? এখান থেকে যান, নইলে। নইলে কি? তুমি আমাদের মারবে? শপিং মলের মতো। আমরা কিন্তু ওই 3টে অপদার্থ গুন্ডার মতো খালি হাতে আসেনি ছোট সাহেব। এর মানে কি কবির সাহেব আপনি ওই লোকটাকে পাঠিয়েছিলেন? শুধু ওটাই নয়, তোমার অফিসের ডিজাইনটাও আমিই চুরি করিয়েছিলাম। ভেবেছিলাম তুমি ওখানেই ভেঙে পড়বে, কিন্তু এই পিয়নটা সব পরিকল্পনা নষ্ট করে দিল। কে জানতো একটা বোকা চেহারার পিয়নের ভেতরে একজন আর্টিস্ট লুকিয়ে আছে? কবির এগিয়ে এসে পিস্তলটা মেহেরের কপালে ঠেকালো। কিন্তু আর নয়, খেলা এখানেই খতম। চুপচাপ আমার সাথে স্টেজে চলো। ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনার যা দরকার আমার সাথে কথা বলুন। তোর সাথে? তোর কি আছে যে তোর সাথে কথা বলবো? তোর তো নিজের কোনো পরিচয় নেই। তুই তো একটা এতিম। তবে হ্যাঁ, তোর সাহসের প্রশংসা করতেই হয়। একটা সাধারণ পিয়ন হয়েও তুই আমাদের পরিকল্পনায় বারবার বাধা দিয়েছিস। তোর শাস্তিটা একটু স্পেশাল হবে। কবিরের লোকেরা নয়নকে ধরে ফেলল। নয়ন প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু 4-5 জন লোকের সাথে খালি হাতে পেরে উঠল না। একজন তার মাথায় সজোরে আঘাত করল। নয়ন টলতে টলতে মাটিতে পড়ে গেল। নয়ন! চুপ! আর একটা কথা বললে তোর আদরের পিয়নকে এখানেই শেষ করে দিব। এখন চল আমার সাথে। কবির মেহেরকে গান পয়েন্টে স্টেজের দিকে নিয়ে গেল। স্টেজে তখন অ্যানাউন্সার শো শুরু হওয়ার ঘোষণা দিচ্ছিল। হঠাৎ করে একদল সশস্ত্র লোককে সাথে নিয়ে কবির আর জিম্মি মেহেরকে স্টেজে উঠতে দেখে পুরো হলের কয়েক হাজার অতিথি ভয়ে আতঙ্কে জমে গেল। মিউজিক বন্ধ হয়ে গেল। পিন পতন নীরবতা। কবির মাইক্রোফোন হাতে নিয়ে বলে, সম্মানিত অতিথিবৃন্দ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা শুধু একটু অন্যরকম বিনোদনের ব্যবস্থা করেছি। আপনাদের সবার প্রিয় হোস্ট মিস মেহের চৌধুরী এখন আমাদের সাথে একটি ছোট খেলায় অংশ নেবেন। হলের এক প্রান্তে সাধারণ অন্য অতিথিদের ভিড়ে বসেছিল আফজাল চৌধুরী। তিনি পরিস্থিতি দেখে স্তব্ধ হয়ে গেছেন। তার বডিগার্ডরা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই কবিরের লোকেরা পুরো হলের এক্সিট পয়েন্টগুলো বন্ধ করে দিয়েছে। আফজাল চৌধুরী, আমি জানি আপনি এখানেই কোথাও আছেন। আপনার মেয়ের জীবন যদি বাঁচাতে চান তাহলে কোনো ধরনের চালাকি করার চেষ্টাও করবেন না। আমি এখন আপনাকে লাইভ টিভিতে একটা অফার দিব। সব ক্যামেরার লেন্স এখন স্টেজের দিকে। দেশের সবগুলো নিউজ চ্যানেল লাইভ টেলিকাস্ট করছে। আমি চাই আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার চৌধুরী গ্রুপের 50% শেয়ার আমার নামে ট্রান্সফার করার কাগজে সই করবেন। আর আপনার বাকি সম্পত্তি মেহের চৌধুরীর নামে লিখে দিয়ে তাকে দিয়ে সই করাবেন যে সে স্বেচ্ছায় আমাকে বিয়ে করছে। পুরো হল জুড়ে একটা ছাপা গুঞ্জন শুরু হলো। যদি আপনি রাজি না হন তাহলে প্রতি 10 মিনিটে আমি এই হল থেকে একজন একজন করে অতিথিকে মারতে শুরু করব। আর আপনার আদরের মেয়েকে তো আপনার চোখের সামনেই শেষ করে দিব, তাও সেটা খুব বিশ্রীভাবে।
আপনার হাতে সময় মাত্র 10 মিনিট, খেলা শুরু। আফজাল চৌধুরী অসহায়ভাবে স্টেজের দিকে তাকিয়ে রইলেন। তার মেয়ে জিম্মি, হাজার হাজার নিরীহ মানুষের জীবন বিপন্ন। ওদিকে ব্যাকস্টেজে নয়ন মাথায় আঘাত নিয়ে আধো অচেতন অবস্থায় পড়ে আছে। তার কানের পাশে বেজে চলেছে কবিরের সে ভয়ঙ্কর ঘোষণা। তার ভালোবাসার মানুষ, তার বস আজ তার চোখের সামনে মৃত্যুর মুখোমুখি। আর সে কিছুই করতে পারছে না। এই অসহায়ত্ব, এই যন্ত্রণা তার ভেতরের ঘুমন্ত আগ্নেয়গিরিটাকে যেন জাগিয়ে তোলার জন্য প্রস্তুত হচ্ছিল। আফজাল চৌধুরী, আপনার সময় কিন্তু শেষ হয়ে আসছে, আর মাত্র 2 মিনিট বাকি। আপনি কি আপনার মেয়ের চেয়ে আপনার টাকাকে বেশি ভালোবাসেন? বাবা, ওর কোনো কথায় রাজি হবে না, প্লিজ। চুপ কর। ছটাস করে একটা শব্দ হলো। কবির মিহিরকে ঝড় মেরেছে। শব্দটা স্পিকারের মাধ্যমে পুরো হলে ছড়িয়ে পড়ল, আর নয়নের কানে এসে যেন পারমাণবিক বোমার মতো ফাটল। এক ঝটকায় তার শরীরের সমস্ত শক্তি ফিরে এলো। সে টলতে টলতে উঠে দাঁড়ালো। তাকে পাহারা দেওয়া দুজন গুন্ডা কিছু বুঝে ওঠার আগেই নয়ন একজনের হাত থেকে একটা লোহার রড কেড়ে নিল। এই তুই তুই উঠলি কিভাবে? আমার ম্যাডামের গায়ে হাত। নয়নের কণ্ঠস্বরটা অচেনা, হিমশীতল। সে রডটা ঘুরিয়ে দুজনের মাথা লক্ষ্য করে আঘাত করল। তারা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। নয়ন আর এক মুহূর্তও দেরি করল না। সে ভাঙা দরজাটা দিয়ে ব্যাক স্টেজ থেকে বেরিয়ে হলের করিডোরের দিকে ছুটল। স্টেজে তখন চূড়ান্ত মুহূর্তের উত্তেজনা। আফজাল চৌধুরী অসহায়, কবির মিহিরের চুল ধরে টানছে। সময় শেষ আফজাল চৌধুরী, তোমার জেদের জন্য এখন তোমার মেয়েকে মরতে হবে। কবির পিস্তলটা মিহিরের মাথায় ঠেকিয়ে ট্রিগারে আঙুল রাখল। ঠিক সেই মুহূর্তে হলের পেছনের দরজা দিয়ে ঝড়ের মতো প্রবেশ করল নয়ন। কবির, ওকে ছেড়ে দে। সবার চোখ ঘুরে গেল পেছনের দিকে। নয়নকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কবির অট্ট হাসিতে ফেটে পড়ল। আরে পিয়ন সাহেব তো দেখি হিরো হয়ে গেছেন। তুই ভাবলি কি করে যে তুই একা আমাদের সবার সাথে লড়তে পারবি? যা, ওকে শেষ করে দে। হলের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা কবিরের প্রায় 8-10 জন লোক চাকুর আর পিস্তল হাতে নয়নের দিকে এগিয়ে গেল। অতিথিদের মধ্যে আর্তনাদ শুরু হয়ে গেল। নয়ন, পালিয়ে যাও প্লিজ, চলে যাও এখান থেকে। আপনাকে স্যার আমি কোথাও যাব না ম্যাডাম, আপনি শুধু 2 মিনিট অপেক্ষা করুন, জাস্ট 2 মিনিট। প্রথম লোকটা চাকু হাতে নয়নের দিকে ছুটে আসতেই নয়ন অবিশ্বাস্য ক্ষিপ্রতায় তার হাতটা ধরে এমনভাবে মোচড় দিল যে চাকুটা তার হাত থেকে ছিটকে গেল। নয়ন সেই চাকুটা লুফে নিয়ে লোকটার গলায় ধরল, কিন্তু দ্বিতীয় আরেকজন পেছন থেকে এসে নয়নের মাথায় সজোরে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করল। প্রচণ্ড আঘাতেই নয়নের মাথাটা ঘুরে গেল, তার চোখ ঝাপসা হয়ে গেল। কানের ভেতর তীব্র এক ছিঁচি শব্দ হতে লাগলো। সে হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ল। শেষ পর্যন্ত একটা পিয়নই রয়ে গেলি, মার ওকে। একজন গুন্ডা আমার মাথায় লাথি মারার জন্য পা তুলল, আর ঠিক সেই মুহূর্তে আমার বন্ধ চোখের ভেতর যেন এক বিস্ফোরণ ঘটল। ঝাপসা কিছু ছবি, একটা অন্ধকার রাত, গাড়ির হেডলাইটের তীব্র আলো, যেখানে আমার বাবার রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে। উনি আমাকে নাবিল বাবা পালিয়ে যা বলছেন। আসলাম চৌধুরীর ক্রুশ হাসি আর কবিরের মুখ যে আমার মাথায় আঘাত করছিল, সবকিছু স্পষ্ট হয়ে গেল আমার চোখে। হারিয়ে যাওয়া টুকরোগুলো সব একসাথে জুড়ো হয়ে গিয়ে এক ভয়ঙ্কর সত্যি তৈরি করলো। নয়নের চোখ খুলল, কিন্তু এ কোন নয়ন? এই চোখে আর সেই সরলতা, সেই দ্বিধা নেই। এই চোখ দুটো এক রাজার, এক শিকারী ঈগলের, যার শিকার তার সামনে দাঁড়িয়ে আছে। যে লোকটা তাকে লাথি মারতে এসেছিল সে ভয়ে 2 পা পিছিয়ে গেল। নয়নের দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল। তোরা সবাই এখানে? তার কণ্ঠস্বরটাও বদলে গেছে। এখন আর কোনো আপনি বা স্যার নেই, শুধু আছে তীব্র ঘৃণা আর কর্তৃত্ব। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কি হলো? মারুকে, দাঁড়িয়ে আছিস কেন? নয়ন তার দিকে এগিয়ে আসা লোকগুলোর দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক শীতল হাসি ফুটে উঠল। তোদের বস আসলাম চৌধুরী তোদেরকে পাঠিয়েছে, তাই না? কবির চমকে উঠল। এই ছেলে আসলাম চৌধুরীর নাম জানলো কি করে? আর তুই কবির, তোকে আমি চিনি। তুই সেদিন আমার মাথায় আঘাত করেছিলি আমার বাবার সামনে। তুই তুই কে?
তুই এসব কি বলছিস? আমার পরিচয় তো তোরা সবাই মিলে মুছে দিতে চেয়েছিলি। নয়ন তার শার্টের হাতাটা গুটিয়ে নিল। ডানা মেলা ঈগলের ট্যাটুটা উজ্জ্বল হয়ে উঠল। এই শহরে কিং একজনই ছিল, রেজভি আলম, আর আমি তার ছেলে নাবিল। পুরো হল জুড়ে যেন বজ্রপাত হলো। আফজাল চৌধুরী চেয়ারে ঝুমে গেছেন। মেহেরের চোখ দিয়ে অবিশ্বাসের জল গড়িয়ে পড়ছে। তোর আর তোর বসের সবচেয়ে বড় ভুল ছিল আমাকে সেদিন বাঁচতে দেওয়া। কথা শেষ করে নাবিল এমন এক গতিতে ছুটে গেল যা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছিল না। সে প্রথম লোকটার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে সেটার ম্যাগাজিন খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর খালি পিস্তলটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাকিদের ঘাড়ে, গলায়, জয়েন্টে এমনভাবে আঘাত করতে লাগলো যে তারা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তার প্রতিটি চাল ছিল নিখুঁত, হিংস্র এবং মারাত্মক। কবির ভয় পেয়ে মেহেরকে ঢাল হিসেবে ব্যবহার করে গুলি করার চেষ্টা করলো। সামনে আসবে না, গুলি করে দিব। তোর গুলিতে শুধু বারুদ আছে, সাহস নেই। নাবিল স্টেজের নিচ থেকে একটা কাপড় তুলে নিয়ে সেটাকে চাবুকের মতো ব্যবহার করে কবিরের হাতে আঘাত করলো। পিস্তলটা ছিটকে দূরে পড়ে গেল। নাবিল এক লাফে স্টেজে উঠে পড়ল। কবির পকেট থেকে চাকু বের করে মেহেরের গলায় ধরল। দূরে থাক, নইলে তোর চোখের সামনে ওকে শেষ করে দিব। তুই ওকে স্পর্শ করার যোগ্যতা রাখিস না। নাবিল শান্তভাবে এগিয়ে গেল। কবির যখন চাকুটা সামান্য চালাবার চেষ্টা করল, নাবিল অবিশ্বাস্য দ্রুততায় তার হাতটা ধরে ফেলল। তারপর এক ঝটকায় কবিরের হাত থেকে চাকু কেড়ে নিয়ে তার নিজের গলায় ধরল। খেলা শেষ কবির, এবার তোর বসকে গিয়ে বলবি কিং ফিরে এসেছে তার বাবার হত্যার হিসাব নিতে। নাবিল তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য ঘুরতে দেখল মেহের তার দিকে তাকিয়ে আছে। তার চোখে ভয়, বিস্ময়, অবিশ্বাস আর ভালোবাসা। যে মানুষটাকে সে একজন সাধারণ অসহায় পিয়ন ভেবে ভালোবেসেছিল, সে আসলে এক হারানো রাজ্যের রাজা, তার রক্ষাকর্তা। না, তুমি নাবিল। আমি সবসময় আপনার পাশে ছিলাম মেহের, শুধু পরিচয়টা আজ ফিরে পেলাম। হলের বাইরে তখন পুলিশের গাড়ির সাইরেন। আফজাল চৌধুরী তার মেয়ের দিকে ছুটে আসছে, কিন্তু মেহেরের চোখ তখন শুধু একজনের দিকেই আটকে আছে, তার কিং, যার প্রত্যাবর্তন শুধু শত্রুদের জন্যই নয়, তাদের দুজনের ভালোবাসার গল্পের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। খেলাটা সবই শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার সে ভয়ঙ্কর রাতের পর চৌধুরী ভিলাই থমথমে পরিবেশ। পুলিশ এবং মিডিয়ার কোলাহল শেষ হয়েছে। কবির এবং তার লোকদের গ্রেফতার করা হয়েছে, কিন্তু আসল ঝড়টা শুরু হয়েছে চৌধুরী পরিবারের ভেতরে। ড্রয়িং রুমে বসে আছে মেহের, তার বাবা আফজাল চৌধুরী এবং নাবিল, যে কিছুক্ষণ আগেও ছিল নয়ন। মেহের বারবার নাবিলের দিকে তাকাচ্ছে। এই কি সেই শান্ত সরল নয়ন, নাকি এই শীতল ব্যক্তিত্বপূর্ণ যুবকটাই তার আসল রূপ? তোমার সত্যি সব মনে পড়ে গেছে? হ্যাঁ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি বিশ্বাসঘাতকতা। বাবা, আমি জানতাম, আমি যদি তোমাকে আরো আগে খুঁজে পেতাম। আফজাল চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই ঘরের বিশাল দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো দুজন লোক। একজনের বয়স 50-এর কোঠায়, চেহারায় দৃঢ়তার ছাপ, হাঁটা চলায় সামরিক শৃঙ্খলা। অন্যজন বয়সে তরুণ, যাকে মেহের চিনতে পারল যমুনা ফিউচার পার্কের সিসিটিভি ফুটেজে এই লোকটাকেই সে দেখেছিল বলে তার আবছা মনে পড়ছে। জামান সাহেব, আপনি? আফজাল সাহেব, অনেকদিন পর দেখা হলো। আশা করি আমাকে ভেতরে আসার অনুমতি দেবেন। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু এতটাই কর্তৃত্বপূর্ণ যে কেউ তাকে বাধা দেওয়ার সাহস করল না। তিনি নাবিলের সামনে এসে দাঁড়ালেন এবং মাথা সামান্য ঝুঁকলেন। ইয়াং মাস্টার, আপনাকে আবার ফিরে পেয়ে আমরা কৃতজ্ঞ। ইয়াং মাস্টার? আপনারা কারা? আর আপনি কি আমি কোথায় যেন দেখেছি? ম্যাডাম, আমার নাম জহির। আমি যমুনা ফিউচার পার্কের সিকিউরিটি কন্ট্রোলে ছিলাম। আর ইনি কমান্ডার জামান, রিজভি আলোর, সেরের সবচেয়ে বিশ্বস্ত লোক এবং তার সিকিউরিটি টিমের প্রধান। জামান চাচা, জহির, তোমরা বেঁচে আছো? কিংয়ের ছেলেকে একা ছেড়ে দেওয়ার মতো বেঈমান আমরা নই ইয়াং মাস্টার। সে রাতের পর থেকে আমরা আপনাকে ছায়ার মতো পাহারা দিয়ে এসেছি। আপনার অনাথ আশ্রমে থাকা, আপনার বড় হওয়া, এমনকি আপনার মেহের ম্যাডামের অফিসে চাকরি নেওয়া, সব কিছু আমাদের চোখের সামনে হয়েছে। ঠিক তখনই ঘরের দরজা দিয়ে একজন মধ্যবয়সী ডাক্তার প্রবেশ করলেন, যার চোখে মুখে উদ্বেগ। কমান্ডার সাহেব, আমি খবর পেয়েই চলে এসেছি। ও কোথায়? ডাক্তারের চোখ পড়ল নাবিলের উপর। তিনি দৌড়ে তার কাছে গেলেন। নাবিল,
তুমি এখানে? আল্লাহর শুকরিয়া। তুমি জানো আমরা তোমাকে গত 5 বছর ধরে খুঁজছি। তুমি হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলে। হাসপাতাল? ও হাসপাতালে কেন ছিল? আমার নাম ডক্টর ফারহান। আমি গত কয়েক বছর ধরে ওর চিকিৎসা করছিলাম। সেই ভয়ঙ্কর রাতে ওর মাথায় যে প্রচণ্ড আঘাত লেগেছিল, তার ফলে ও ট্রমা ইনডিউসড ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়াতে ভুগছিল। ও তার জীবনের সব স্মৃতি হারিয়ে ফেলেছিল। ওর শুধু নিজের নামটা মনে ছিল। আমরা ওর পরিচয় জানার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একদিন রাতে ও হাসপাতাল থেকে উধাও হয়ে যায়। তাহলে নয়নের যে সরলতা, সেই অসহায়ত্ব, এটা কোনো অভিনয় ছিল না? না ম্যাডাম, ওটা অভিনয় ছিল না। ওটা ছিল নাবিলের সত্তার একটা অংশ, যা আঘাতের পর জেগে উঠেছিল। কিন্তু আপনারা যে নাবিলকে চিনতেন সে এমন ছিল না। কেমন ছিল? জামান আর জহির একে অপরের দিকে তাকালো। জামানের চোখে ফুটে উঠল অতীতের স্মৃতি। কিং রিজভি আলম ছিলেন এই শহরের রাজা, আর তার ছেলে নাবিল। সে ছিল রাজার সবচেয়ে ধারালো তলোয়ার। আমরা তাকে দেখতাম দ্য ঈগল বলে। মাত্র 14 বছর বয়সে সে বাবার টিমের সবচেয়ে দক্ষ স্ট্র্যাটেজিস্ট এবং ফাইটার হয়ে উঠেছিল। তার শত্রুরা তার শক্তিকে ভয় পেত না, ভয় পেত তার নীরবতাকে। সে যখন কোনো মিশনে যেত তখন তার চোখে কোনো আবেগ থাকতো না, শুধু থাকতো শীতল পরিকল্পনা আর নিখুঁত নিশানা। আমার মনে আছে একবার এক মিশনে আমরা 20 জন মিলে শত্রুদের আস্তানে আটকে পড়েছিলাম। আমাদের বাঁচার কোনো পথ ছিল না। তখন ইয়াং মাস্টার একা শুধু 2টো চাকু হাতে পুরো আস্তানাটা নিঃশব্দে পরিষ্কার করে দিয়েছিলেন। সেদিন আমরা বুঝেছিলাম কিং যদি হন ঝড়, তাহলে তার ছেলে হলো সেই ঝড়ের কেন্দ্রবিন্দু, শান্ত কিন্তু সবচেয়ে বিধ্বংসী। জামানের কথাগুলো শুনে ঘরের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। মেহের অবিশ্বাসের দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে আছে। এই সেই মানুষ যে তার জন্য কফি নিয়ে আসতো, তার বকা খেয়ে চুপ করে থাকতো। আমি জানতাম ও তোমাকে রক্ষা করবে। তুমি কিভাবে জানতে বাবা? ছবিটা দেখার পর তুমি বলেছিলে ভাগ্য ওকে আমার কাছে পাঠিয়েছে আমাকে রক্ষা করার জন্য। কেন বলেছিলে? কারণ তোর জন্মের পর রিজভি আমাকে কথা দিয়েছিল। ও বলেছিল, আফজাল, দুনিয়ার কোনো শক্তি তোর মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার ঈগল সবসময় তোর রাজকুমারীকে পাহারা দেবে। আমি সেদিন ওর টেটু আর তোর প্রতি ওর আচরণ দেখে বুঝেছিলাম রিজভির কথা সত্যি হয়েছে। ভাগ্য ঠিকই ওকে ওর দায়িত্বের কাছে ফিরিয়ে এনেছে। সব রহস্যের জট খুলে গেছে। ঘরের ভেতর তখন রাজ্যের নীরবতা। জামান, জহির আর ডক্টর ফারহান নাবিলকে তার নিজের মতো থাকতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মেহের নাবিলের কাছে গিয়ে কাপা হাতে তার হাত ধরে বলে, এত কিছু বয়ে বেড়াচ্ছিলে তুমি নিজের ভিতরে, আর আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, কত অপমান করেছি। নয়ন কোনো মিথ্যা ছিল না মেহের। সে ছিল আমার সত্তার সেই অংশ যে শুধু ভালোবাসতে জানে, আঘাত করতে নয়। তুমি নয়নকে ভালোবাসতে, কোনো কিংকে নয়। আমি নয়নকেও ভালোবাসি, আর আমি এই কিংকেও ভালোবাসবো, কারণ দুটো মিলেই তুমি আমার নাবিল। মেহের নাবিলের বুকে মাথা রাখল। নাবিল তাকে শক্ত করে ঝুড়িয়ে ধরল। এতদিন পর সে শুধু তার স্মৃতি নয়, তার ভালোবাসার আশ্রয়টাও খুঁজে পেয়েছে। 6 মাস পর চৌধুরী ভিলার ছাদে এক মায়াবী রাত। পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। আসলাম চৌধুরী এবং তার সহযোগীরা এখন ছিল। চৌধুরী গ্রুপ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী, আর অরা ইভেন্টস ঢাকার সেরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। মেহের রেলিং ধরে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। পেছন থেকে এসে 2টো শক্তিশালী হাত তাকে আলতো করে ছড়িয়ে ধরল। কি ব্যাপার কিং সাহেব? আপনার প্রজাতির ছেড়ে আমার মতো সাধারণ মানুষের কাছে আসার সময় হলো। নাবিল মেহেরের কাঁধে মুখ রেখে, এই কিংয়ের একটাই রাজ্য, আর সেই রাজ্যের রানী এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চেয়ে বড় কোনো রাজ্য আমার চাই না। সত্যি নাকি এখনো তোমার ওই ঈগল সত্তাটা মাঝে মাঝে জেগে ওঠে? ওরা শুধু জেগে ওঠে যখন ওরা রানীর দিকে কেউ খারাপ চোখে দেখায়। আমার এখনো বিশ্বাস হয় না নয়ন, যে ছেলেটা 10 লাখ টাকার চেকে কফি ফেলে দিয়েছিল সেই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। এখনো তো ফেলি। সেদিন সকালে তো তোমার নতুন ডিজাইনের উপর জুস ফেলে দিলাম। ওটা তুমি ইচ্ছে করে করেছো, আমি জানি, আমার মনোযোগ পাওয়ার জন্য। কি করব? তোমার মনোযোগ পাওয়া যে দুনিয়ার সবচেয়ে কঠিন মিশন। ও তাই বুঝি? তাহলে এই মিশনটা কেমন লাগে দেখা যাক। মেহের নাবিলের শার্টের কলার ধরে তাকে নিজের দিকে টেনে আনলো।
নাবিল তার ঠোঁটের কোণে সেই পরিচিত মিষ্টি হাসিটা ফুটিয়ে তুলে মেহেরের ঠোঁটে আলতো করে চুম খেল। কয়েক মুহূর্ত পর মেহেরের চোখের দিকে তাকিয়ে নাবিল বলল, আমি তোমাকে ভালোবাসি মেহের। নয়নের সরলতা দিও, আবার নাবিলের সমস্ত শক্তি দিও। আর আমি তোমাকে ভালোবাসি, আমার রক্ষাকর্তা, আমার পিয়ন, আমার হারিয়ে যাওয়ার রাজা হিসেবে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে রাতের ঢাকার দিকে তাকিয়ে রইল। তাদের গল্পটা হয়তো শুরু হয়েছিল এক কাপ কফি আর একটা ছেঁড়া চেক দিয়ে, কিন্তু তার সমাপ্তি হলো দুই পৃথিবীর মিলনে, যেখানে এক পিয়নের সরল ভালোবাসা আর এক রাজার কর্তব্যের পূর্ণতা পেল। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে, ইন্টারেস্টিং ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিয়মিত গল্পের আপডেট বা নিয়মিত গল্প আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে শুনতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।